পার্টটা আমরা আসবো, এই পার্টটা আগেই বলছি, খুব বেশি দরকার না পড়লে হাত দিবেন না। এই পার্টটা অটোমেটিক্যালি যা থাকে এনাফ, গুড, খুব বেশি চেঞ্জের আমার দরকার হয় না। সো বেশি বুঝে কখনো এক্সপার্টিস দেখাতে যে এই পার্টে হাতাহাতি করবেন না বা হাত দিবেন না, কোনো রকম চেঞ্জ আনবেন না। পার্টটা আমরা আসি, আমাদের একটা ব্লগ করা ছিল মনে হয়। আজকে আমরা যে পার্টটা পড়ব আমি একটু বলে নিই, সেটা হচ্ছে robots.txt, robots.txt, এটা হচ্ছে এই ফাইলটার নাম। এই ফাইলটা সবচেয়ে মজার বিষয় হচ্ছে এতটাই একটা ইম্পর্ট্যান্ট কাজ করে এই ফাইলটা আমাদের জন্য, কিন্তু আমরা অনেকে এই ফাইলটা সম্পর্কে কিছুই জানি না, কখনো অনেক কাজও করি না, কখনো জানিও না যে এই ফাইলটা কি অ্যাকচুয়ালি, অনেকে জানি না আমরা। এখন বলি robots.txt এর অ্যাকচুয়াল কাজটা কি। বলতে পারেন সে আপনার সাইডের জন্য একজন পাহারাদার বা দারোয়ান হিসেবে কাজ করে বা সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করে। কেমন সিকিউরিটি গার্ড? যে কিনা আপনার সাইডে কে আসবে বা কে না আসবে বা কাকে আপনার সাইডে এন্ট্রি দেওয়া যাবে বা কাকে আপনার সাইড থেকে সরিয়ে রাখবে, এই জিনিসটার দায়িত্ব নেয় সে। তার মানে এই জিনিসটার গুরুত্ব কতটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন। একটা সাইডের সিকিউরিটি লেভেলের জন্য এটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু প্রবলেম একটাই, robots.txt ফাইলের মধ্যে আপনি ভুল করে একটা ডটও দিয়ে বসেন, ওই ডটের একটা মিনিং চলে আসে। সো robots.txt টা টোটাল কোডিং সেকশনে যায়। ওই ফাইলটা আমরা সাধারণত কেউ দেখি না, দেখার দরকারও হয় না, অটোমেটিক্যালি ফাইলটা জেনারেট হয়ে থাকে। আর আপনাদের কাজ করতে হয় না এই কারণে যে ওই ফাইলটার মধ্যে বাই ডিফল্ট যেটা দেয়া থাকে ওইটা আপনার সাইডের জন্যই দেয়া থাকে, ওটাকে চেঞ্জ না করলেও চলে। এখন আমরা আসি robots.txt ফাইলটা অ্যাকচুয়ালি আমরা তাহলে কি কি কাজ করে আমাদের জন্য। আমরা সাধারণত এটা জানি যে একটা সাইট যখন আমরা বিল্ড করি, সাইট বিল্ড করার পরে আমাদের সাইটের মধ্যে ভিজিটর তো আসেই, প্লাস আদার্স অনেক সার্চ ইঞ্জিন আছে যারা আমাদের সাইট ক্রল করে বা ইন্ডেক্স করে। এখন মজার বিষয় হচ্ছে এই যে সার্চ ইঞ্জিনগুলো আপনার সাইটকে ক্রল করে বা ইন্ডেক্স করে, এইটা টোটালি ডিপেন্ড করে ওই robots.txt ফাইলের উপরে। ওই robots.txt ফাইলে যদি আপনি তাদেরকে অনুমতি দেন আপনার সাইটকে ক্রল করার, সে করবে, তা না হলে আপনার সাইট আজীবন এরকম থাকবে, কখনো কোনো সার্চ ইঞ্জিনে ইন্ডেক্স হবে না। বিষয়টা হচ্ছে এটা, আপনি অনুমতি দিলে আসবে, অনুমতি না দিলে আসবে না। তাহলে এই যে robots.txt ফাইলটা আছে, এইখানে আমাদের সাইডের আমরা চাইলে যে কোনো সময় যে কোনো বটকে আটকে দিতে পারি, এবং শুধু পুরো সাইডের জন্য না, ইন্ডিভিজুয়াল পেজের জন্য হলেও করতে পারি। যে আমার সাইডে 10টা পেজ আছে, তার মধ্যে আমি একটা পেজকে আমি চাই না রোবট স্ক্রল করুক। কেন স্ক্রল করুক চাই না, রিজনটা যদি আসি বা সেটা বলি। বর্তমানে বাংলাদেশে মনে করেন প্রচন্ড আর্থকোয়েক নিয়ে কথাবার্তা হচ্ছে। এখন কথা হচ্ছে আপনার সাইডে একটা পেজ আছে এরকম, যে পেজে আপনি সাম্প্রতিক বাংলাদেশ নিয়ে কথা বলেন। এখন সেইখানে আপনি আর্থকোয়েক নিয়ে একটা আর্টিকেল দিয়েছেন। মজার বিষয় হচ্ছে আপনি আর্টিকেলটা যে দিয়েছেন, আর্থকোয়েক নিয়ে যেটা বলেছেন, সেটা হচ্ছে হতে পারে যে 1 মাস আগের লেখা, আপনার নিজেরই লেখা, 1 মাস আগে লিখছেন। যেহেতু আর্থকোয়েক নিয়ে বাংলাদেশে মোটামুটি এখন একটা ট্রেন্ড চলতেছে বা অনেকেই সার্চ করে অ্যাটলিস্ট ইনফরমেশন জানার জন্য, সো আপনার ওই পেজে মোটামুটি ভালো ভিজিটর আসে। কিন্তু মজার বিষয় হচ্ছে এই যে রিসেন্ট আর্থকোয়েক গুলো হচ্ছে, আপনি এই সম্পর্কেও চান ইনফরমেশন জানাতে। রিসেন্ট বলতে গেলে যেটা আপনি 1 মাস আগে লিখছেন, তাহলে 1 মাস পরে আরেকবার আর্থকোয়েক হয়েছে, ওইটা সম্পর্কে আপনি জানাতে চাচ্ছেন। এখন আপনি করলেন কি, যে আপনার ইচ্ছা করছে না যে আমি একটা ইউনিক আর্টিকেল লিখি, আপনি করলেন কি, আপনার যে আর্টিকেলটা লেখা ছিল ওই আর্টিকেল পেজের মধ্যেই আরেকটা লিংক দিয়েছেন, যে একদম রিসেন্ট আর্থকোয়েক সম্পর্কে জানতে চাইলে এই লিংকে যাও। ওই লিংকে গেলে কি হচ্ছে, এটা হচ্ছে আপনার প্রিভিয়াস আর্টিকেল পেজ, যেটা ইউনিক একটা আর্টিকেল পেজ আপনি লিখেছেন।
এই আর্টিকেল পেজের মধ্যেই একটা অ্যাঙ্কর টেক্সট করেছেন আবার আর্থকুইক দিয়েই, যেটা কিনা আপনি বললেন কি যে তুমি যদি বর্তমানে একদম সাম্প্রতিক যে আর্থকুইক গুলো হচ্ছে এই সম্পর্কে জানতে চাও তাহলে তুমি যাও। যে লোকটা আর্থকুইকের একটা পেজে আসছে সে 100% এর মধ্যে হলেও 90% চান্স আছে সেই লিংকে যাবে, কারণ সে রিসেন্টটাই জানতে যাচ্ছে। তো যখন সে এই লিংকে যাবে তাকে তো আপনি আরেকটা পেজে নিয়ে যাবেন, আপনার একটা পেজে মনে করেন সেইটা হচ্ছে এই পেজ, কিন্তু আপনার এখন বর্তমানে ইচ্ছা করতেছে না বা আপনার সেই সময় নেই যে আপনি এখানে একটা ইউনিক আর্টিকেল লেখেন বর্তমানে আর্টিকেল সম্পর্কে। আপনি করলেন কি আর একজনের কপি করা একটা আর্টিকেল অথবা কোনো নিউজ পোর্টালে দেওয়া আর্টিকেল পুরোটা কপি করলেন, বা 4-5টা নিউজ পোর্টালে আর্টিকেল একসাথে কপি করলেন, কপি করে পুরোটা হুবহু যা আছে এখানে পেস্ট করে দিলেন। ইনফরমেশন কিন্তু দিয়েছেন, আপনি ঠিক ইনফরমেশন দিয়েছেন, হতে পারে সেটা কপিড ইনফরমেশন। এখন কথা হচ্ছে আপনি একটা জিনিস জানেন যে গুগল কপি ইনফরমেশন পেলে সে আপনাকে পেনাল্টি দিবে, কারণ আপনি সেটা আরেকজনের ইনফরমেশন চুরি করছেন। কিন্তু আপনি এখন বুঝতেছেন যে আমার পক্ষে এখন আমার লেখা পসিবল না, কারণ রিসেন্ট আর্টিকেল হয়ে গেছে, আমার এখন সময় নেই লেখার। আমি চাই ভিজিটর আসুক কিন্তু তারা এই সম্পর্কে জানুকও, কিন্তু আমি লিখতে যাচ্ছি না। আমি করলাম কি কপি করে আনলাম। এখন এই যে কপি করা আর্টিকেলটা, এই আর্টিকেলটাই তো আপনি ভিজিটর পাঠাচ্ছেন এই লিংকের মাধ্যমে, আপনি কিন্তু এইখানে লিংকের মাধ্যমে পাঠাচ্ছেন। এইটাকে কিন্তু আপনি এমন না যে কেউ রিসেন্ট আর্টিকেল লিখে সার্চ দিলে আপনার এই পেজটা র‍্যাঙ্কে আসছে, তা কিন্তু আসছে না। এই পেজে ভিজিটর পাঠাচ্ছেন কিসের মাধ্যমে? এই ইন্টারনাল লিংকের মাধ্যমে। এই পেজটা র‍্যাঙ্কে আছে, এই পেজটা থেকে একটা ইন্টারনাল লিংক দিয়ে এই পেজে ভিজিটর পাঠাচ্ছেন। আপনি করলেন কি এই পেজটাকে গুগল ওই robots.txt দিয়ে অফ করে রাখলেন। কেন অফ করে রাখছেন? কারণ এই পেজের যে কন্টেন্ট পুরাটাই ডুপ্লিকেট কন্টেন্ট, আপনি আরেকজনের পেজ থেকে নিয়ে এসে কপি করছেন। এই কারণে আপনি এই পেজটাকে robots.txt দিয়ে অফ করে রেখেছেন। গুগলকে বলেছেন কি তুমি আমার সব পেজ ভিজিট করবা, ঠিক আছে, এই পেজে তুমি যাবা। আর গুগল যদি না যায় সো সে বুঝবে কি ডুপ্লিকেট কন্টেন্ট নাকি, সো সে কোনো পেনাল্টি দিবে না। কিন্তু আপনার গোল কিন্তু ফিল হচ্ছে, আপনি কিন্তু ঠিকই ট্রাফিক ড্রাইভ করাচ্ছেন, এবং তাদেরকে রিসেন্ট নিউজ দিচ্ছেন। তাদের কিন্তু এইটা হেডেক নাই এটা ডুপ্লিকেট কন্টেন্ট না কি কন্টেন্ট, তাদের এইটাই হেডেক সেই ইনফরমেশন পাচ্ছে কিনা, এবং সে কিন্তু এই পেজের থ্রুতে যে এখানে সেই ইনফরমেশনটা পেয়ে যাচ্ছে। এই ট্রিক্সগুলো হচ্ছে আমরা এইভাবে robots.txt এর মাধ্যমে অনেক সময় করে থাকি, অনেক ইনফরমেশন করার জন্য। বা বিষয়টা এরকম যদি বলি আরো একদম শর্টলি একটা এক্সাম্পল দেই, এই মুহূর্তে আর্টকুইক হলো, নর্মাল চিন্তা করেন এই মুহূর্তে আর্টকুইক হয়েছে, আপনার একটা পেজ আছে যেটা কিনা আর্টকুইক লিখে সার্চ করলে, যে বাংলাদেশ আর্টকুইক লিখে সার্চ করলে আপনার পেজের ওই একটা পেজ র‍্যাঙ্ক করে। এখন আপনি দেখলেন যে এই মুহূর্তে যেহেতু আর্টকুইক হয়েছে, সো আমার ওই পেজটা যেহেতু র‍্যাঙ্ক করে, অনেকেই অনলাইনে সার্চ দিবে আর্টকুইক লিখে, আমার ওই পেজে আমি ভিজিটর ড্রাইভ করাতে পারবো। কিন্তু নতুন আমি যদি আরেকটা পেজ ক্রিয়েট করি, বর্তমানে ইনফরমেশনগুলো তো তারা দেখতে যাবে, তারা তার পুরনো ইনফরমেশন কেউ চায় না, এখন যেটা হয়েছে সেটা যাচ্ছে। আর এখন ইনফরমেশন কোথায় পাবো? আমি একদম লেটেস্ট যে নিউজ পোর্টালগুলো আছে যারা ইনফরমেশন আপডেট রাখে তাদের কাছে পাবো। আপনি জাস্ট নতুন একটা পেজ ক্রিয়েট করলেন, ওইখানে একটা লিঙ্ক করে দিলেন ওই পেজের সাথে, 2 মিনিটের মধ্যে আপনার ওই পেজে ভিজিটর চলে আসবে। কিভাবে? কারণ এটা আপনার র‍্যাঙ্কে আসছে, এই র‍্যাঙ্কের থ্রুতে ইন্টারনাল লিঙ্কের মাধ্যমে ওই পেজে তারা ভিজিট করছে। এইভাবে করে আপনি ব্লগটাকে আপডেট রাখলেন, ওদিকে robots.txt দিয়ে অফ করে রাখছেন গুগলকে, তুমি আমার ওই পেজে যেতে পারবা। কি আছে ওই পেজের মধ্যে তোমার জানার বিষয় নেই। এই যে টার্মসটা বা এই যে কন্ডিশনটা বললাম, এই প্রসেসটা কি বোঝা গেছে? আমি যে প্রসেসটার কথা বললাম, কারো কি বুঝতে সমস্যা হচ্ছে? আর সেই ক্ষেত্রে কি পেজ কি প্রকাশ করবে না যখন সাইট থেকে সেটা আসছে? কেন প্রকাশ করবে? আপনি তো এখান থেকে একটা পেজের মনে করেন আপনার সাইডের মধ্যে একটা ইন্টারনাল লিংক, এই লিংকে ক্লিক করলে তাকে আপনি আবার আপনারই সাইডের আরেকটা ডিফারেন্ট পেজে নিয়ে যাবেন, তাকে বাইরে কোথাও দেখছেন না, সে তো দেখছে আপনার পেজেই সে আছে। আচ্ছা, তো এখন আমরা আসি যে robots.txt ফাইলটা অ্যাকচুয়ালি দেখতে কেমন হয়। এইটা হচ্ছে আমার robots.txt ফাইল। এটা হচ্ছে আপনার সাইডের অ্যাড্রেস /robots.txt লিখি এটা চলে আসবে। এটা কি গুগলে ডিজাইন? আমরা কিছু চেঞ্জ করলে আমাদের সাইডে অনেক কিছু কিচ্ছু চেঞ্জ হবে না। এখন যদি আপনি সব মুছেও দেন এখান থেকে, ডিলিট করে দেন, হবে না স্যার, কিছু হবে না।
তাইলে তো সবাই সবার সাইডে যেয়ে দিয়ে দিত। স্যার হ্যালো এসইও কে তিনটা টার্মে ডিফাইন করা আলাদা হবে, হোয়াইট হ্যাট, গ্রে হ্যাট, ব্ল্যাক হ্যাট। সো এটা হচ্ছে হোয়াইট হ্যাট হচ্ছে সোজা কথা একদম লিগ্যাল ওয়েতে কাজ করা, যেখানে কোনো আপনি লুকোচুরি কিছু নাই, একদম যা করছেন প্রকাশ্যে করছেন এবং সেটা রুলস মেনে, সার্চ ইঞ্জিনের রুলস মেনে। গ্রে হ্যাটটা হচ্ছে সার্চ ইঞ্জিনকেও ঠান্ডা করছেন, ওদিকে কিছু 2 নম্বরিও করছেন। গ্রে হ্যাট হচ্ছে এটা, যেটা অনেক সাইট বর্তমানে ফলো করে, যদিও ভাই বলে না কিন্তু ফলো করে। কারণ গ্রে হ্যাটটা অ্যাকচুয়ালি মেইন কথা হচ্ছে এরকম যে আপনি শক্তি বলছেন তার সাথে কিছু মিথ্যা বলে দিচ্ছেন, কেন? শক্তির পাওয়ারটাকে বাড়াচ্ছেন। রেজাল্ট গ্রে হ্যাটটাকে এটা বলতে পারেন। আর ব্ল্যাক হ্যাটটা হচ্ছে টোটালি ওটা আপনি একদম ইলিগাল ওয়েতে, যেটা কোনো সার্চ ইন পারমিশন নাই বা সার্চ ইঞ্জিনের রুলস এর মধ্যে যায় না, এটা হচ্ছে ব্ল্যাক হ্যাট টেকনিক। সো আমরা জাস্ট এখন robots.txt তে এই যে ফরম্যাটটা আসে, এখন আমরা এর কাজটা কি অ্যাকচুয়ালি এটা একটু বলি। এর কাজটা কি, আপনাদের এইখানে সার্চ প্রেফারেন্সের মধ্যে যাওয়ার পরে দেখেছেন robots.txt, এটা শুধু ব্লগারের জন্য, এটা কিন্তু অনলি ফর ব্লগারের জন্য দেখাচ্ছি, অন্য ইসের জন্য আলাদা, অন্য প্ল্যাটফর্মের জন্য আলাদা। সো এটা কি দেখা যাচ্ছে, বুঝতে পারছেন? এখানে দুটো আছে না ডিসেবল করা, এট ফার্স্ট এইটাকে এনেবল করবেন। ইয়েস, অনলি যারা ব্লগারে কাজ করতে চান এটা তাদের জন্য। এনেবল করার পরে এখানে আমাদের 6টা টিক দিয়ে দিতে হয়। এই 6টা জায়গায় মার্ক করে দিতে হয়। এই 6টা জায়গায় মার্ক করার পরে জাস্ট সেভ করে দিতে হয়। প্রথম কাজ হয় এটা। এখন কথা হচ্ছে ওই 6টাই আর না, এখন ওই 6টা যে কি এটা আপনারা বুঝবেন কিভাবে। আমি আপনাদের জন্য একটা দিয়ে দিচ্ছি গ্রুপে। এই ফাইলটা আপলোড করে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। খেয়াল করেন এখানে যে এখানে সেম প্রসেসটাই বলছে যে আপনি সেটিংসে যে সার্চ প্রেফারেন্সে যাবেন, সার্চ প্রেফারেন্সে যাওয়ার পরে আপনাকে এই যে আমরা যেটা গেলাম কাস্টম রোবট হেডার ট্যাগ, এটা যেতে হবে, এনেবল করতে হবে। এনেবল করার পরে এই 6টাতে টিক মার্ক করে দিতে হবে, যে 6টাতে আমি টিক মার্ক দিয়ে দিলাম। জাস্ট টিক মার্ক দিয়ে দেবেন, আর কিছু না। এর কাজ কি ওর কাজ কি এটা জেনে লাভ নেই, এটা হচ্ছে এসইও ফ্রেন্ডলি করার জন্য করা হয়। এই 6টাতে টিক মার্ক দিবেন, দিয়ে সেভ করবেন, এটাই হচ্ছে বেস্ট প্র্যাকটিস। জাস্ট সেভ, শেষ। এখন কথা হচ্ছে এই 6টাতে টিক মার্ক দেওয়ার পরে অ্যাকচুয়ালি আমাদের আরেকটা থাকে এখানে কাস্টম robots.txt, এটাকে এডিটে যাই, ইয়েসে যাই। এইখানে যদি আপনি কোনো চেঞ্জ করেন সেইটার ইফেক্ট পড়বে যে আপনার এইখানে, যদি আপনি এখানে কোনো চেঞ্জ করেন। আর যদি কোনো কিছু না করেন কোনো সমস্যা নাই, জাস্ট এনেবল করে রেখে দেন। বাই ডিফল্ট যেমন আছে বাই ডিফল্ট তেমন থাকবে। এখন আমরা বাই ডিফল্ট যেটা আছে এটাই নিয়ে আলোচনা করব। এখানে আমরা আপাতত চেঞ্জে যাচ্ছি না। আমরা এখানে একটু দেখেন robots.txt ফাইলের মধ্যে আসার পরে আমাদের এট ফার্স্ট এই দুটো লাইন দেখা যাচ্ছে, ইউজার এজেন্ট মিডিয়া পার্টনার গুগল ডিসঅ্যালাউ। ইউজার এজেন্ট মিডিয়া পার্টনার গুগল ডিসঅ্যালাউ, এই কথাটার অর্থ হচ্ছে এটা যে আপনি যদি এমন হয় এই লাইনটা মুছে দিলেন, কোনো কারণে আপনি এই দুটো লাইন মুছে দিলেন, রাখবেন না, আপনি চাচ্ছেন না দুটো লাইন রাখতে, কোনো সমস্যা নেই। এটাতে আপনার সাইডের উপরে কোনো ইফেক্ট পড়বে না। এই দুটো লাইন থাকলেও কোনো ইফেক্ট পড়বে না, না থাকলেও পড়বে না। ততক্ষণ পড়বে না যতক্ষণ আপনি আপনার সাইডের জন্য গুগল অ্যাডসেন্স না চালাচ্ছেন। যদি আপনি আপনার সাইডে গুগল অ্যাডসেন্স চালান তাহলে এই দুটো লাইন দরকার আপনার। কেন দরকার এবার সেটা আসে। আপনি যখন আপনার সাইডের জন্য গুগল অ্যাডসেন্স চালাবেন, ইউজার এজেন্ট মিডিয়া পার্টনার গুগল এই লাইনটা দিয়ে তখন আপনি এটা বলছেন যে আপনার সাইটটা যদি এমন হয় যে আপনি শুধুমাত্র ফাস্ট ফুড নিয়ে কথা বলেন,
ফাস্ট ফুড রিলেটেড কথাবার্তা বলে, তাহলে আপনার সাইডে কি ধরনের অ্যাড গুগলে শো করা উচিত? অবশ্যই হোটেলের অ্যাড, যে ফাস্ট ফুড টাইপের হোটেলগুলো বা ফাস্ট ফুড টাইপের যে সেটআপগুলো সেগুলোর অ্যাড। সো তখন যদি গুগল আপনার সাইডে ফাস্ট ফুড টাইপের অ্যাড না দিয়ে আপনার ফুটবল খেলার অ্যাড দেয়, আদার্স কোনো অ্যাড দেয়, এটা কি কোনো রিলেভেন্ট অ্যাড হলো? আর মজার বিষয় হচ্ছে আপনার সাইডে যে অডিয়েন্স আসবে তারা তো সবাই ফাস্ট ফুড টাইপের অডিয়েন্সে আসবে, তারা তো আর কেউ এসে ফুটবল খেলায় ক্লিক করবে না, তার মানে আপনার আর্নিং তো কমে যাবে, তাই না? সো এই লেখাটা যদি আপনার সাইডে না থাকে তাহলে যেটা হবে গুগল ইররিলেভেন্ট অ্যাড শো করবে। বোঝা গেছে? এই দুটো লাইনের কথা, জাস্ট এই দুটো লাইন আপনি যদি না দেন আপনার সাইডে গুগল যখন শো করবে এটা ইররিলেভেন্ট অ্যাড শো করবে, আর যদি আপনি এই দুটো লাইন থাকে রিলেভেন্ট অ্যাড শো করবে। তবে এই দুটো লাইন যদি আপনি অ্যাডসেন্স না চালান আপনার হেডেক নেই, চাইলে মুছে দেন, এটা কোনো ক্ষতিও করবে না, আপনার কোনো সুবিধাও দেবে না, প্লাস বেনিফিটও নাই। এবার আসি এই লাইনটায়। আমাদের জন্য মেইনলি কাজ শুরু হয় এই লাইনটা থেকে। এই তিনটা লাইনে অ্যাকচুয়ালি কাজ এখানে যা করা হয়। ইউজার এজেন্ট বলতে কি বোঝায়? ইউজার এজেন্ট বলতে বোঝাচ্ছে যত বট আছে, মানে যত সার্চ ইঞ্জিন আছে তাদেরকে বোঝাচ্ছে, যত সার্চ ইঞ্জিন আছে দুনিয়ায় সবাইকে বোঝাচ্ছে। ইউজার এজেন্ট স্ট্যাটিস্টিক্স, এই যে সাইনটা দেয়া আছে, এই সাইনটার অর্থ হচ্ছে আপনি যত সার্চ ইঞ্জিন আছে সবাইকে ডাকছেন, সবাইকে উল্লেখ করছেন আর সবাইকে মেনশন করছেন। এখানে যদি আপনি এই সাইনটা না দিয়ে শুধু বলতেন গুগল বট, তাহলে গুগলের বটের নাম হচ্ছে গুগল বট। আপনি যদি ইয়াহু বট বলতেন তাহলে ইয়াহুর বটটাকে বলতেন, বিং বট বললে বিং এর বটকে বলতেন। এখন কথা হচ্ছে আপনি এই সাইনটার মাধ্যমে এটা বোঝাচ্ছেন যে আমি অত ঝামেলার দরকার নেই, সবাইকে আমি একসাথে বোঝাচ্ছি, যত বট আছে সব বটকে আমি একসাথে মেনশন করছি এখানে। এই লাইনটা বোঝা গেছে? সেকেন্ড লাইনটা ডিসঅ্যালাউ সার্চ। এই যে ডিসঅ্যালাউ সার্চ এই কথাটা বলা হয়েছে, এই লাইনটি একটু খেয়াল করেন। ডিসঅ্যালাউ ডিসঅ্যালাউ সার্চ। আচ্ছা, ডিসঅ্যালাউ এর মানে কি বোঝেন? আমরা বুঝি যে অ্যালাউ করছি না, আমরা কোনো জিনিসকে অনুমতি দিচ্ছি না। আচ্ছা, কি অনুমতি দিচ্ছি না? সার্চকে অনুমতি দিচ্ছি না। আপনি আপনার সাইডে প্রথমে সব বটদেরকে ডাকলেন, আসো, আসার পরে তারা সবাই আপনার গেটের সামনে বা আপনার এন্ট্রিতে এসে দাঁড়িয়েছে, আপনি বললেন ওয়েট, তোমরা যদি আমার সাইডে আসতে চাও আমার শর্ত হচ্ছে এটা। কি শর্ত? তোমরা কেউ এই যে সার্চ এইটাকে অ্যালাউ করতে পারবে না, মানে এই সার্চটাকে তোমরা কেউ ক্রল করবে না। এই সার্চটাকে একটু বলি, প্রত্যেকটা সাইডের বাই ডিফল্ট একটা সার্চ অপশন থাকে না? পিপল চাইলে যে কিছু সার্চ করতে পারে সাইডের মধ্যে ইনফরমেশনের জন্য। এখন মনে করেন ওই যে সার্চ বক্সটা থাকে ওইটাতে কি আমরা যা লিখি, কোনো কিছু রুলস মেনটেন করে লিখি, যা ইচ্ছা হয় তাই লিখে সার্চ করি। অনেক সময় আমার রিলেভেন্ট কিছু লিখি, অনেক সময় ইরিলেভেন্ট কিছু লিখি, রাইট? সো এখন সার্চের মধ্যে মনে করেন ইরিলেভেন্ট কিছু লেখা আছে, আমার সাইট হচ্ছে ফুটবল বেস করে, আমি এখানে ফাস্ট ফুড লিখে সার্চ করছি, এখানে এটা কি ফাস্ট ফুড লিখছে আছে কিনা। এখন গুগল বট যদি ওই সার্চটাকে ইন্ডেক্স করে তাহলে সে দেখবে আমার সাইডে কেউ ফাস্ট ফুড নিয়ে লিখছে, কিন্তু আমার সাইডের নিশ হচ্ছে কি ফুটবল নিয়ে। তো তখন সে করবে কি, এইটার জন্য আমাকে নেগেটিভ একটা ইম্প্যাক্ট করবে। আমি গুগল বটকে বলেই দিচ্ছি, দেখো তুমি আমার সাইডে যত বট আছে সবাই আসো, ঠিক আছে, আসার আগে তোমাদের জন্য শর্ত হচ্ছে একটা, এই যে আমার সার্চ বক্সটা আছে, সার্চ বক্সের মধ্যে পিপল যা লেখে ওইটা তোমরা কেউ দেখতে পারবা না, ওইটা তোমরা রিড করবা না। যদি তুমি আমার শর্তটা মানো দেন তুমি তাহলে তার পরবর্তী লাইনে আসো। যদি তুমি আমার শর্ত মানো তাহলে তোমাকে আমি অ্যালাউ করছি আমার সাইডের বাকি যা পেজ আছে সব ক্রল করো। এর পরের লাইনটা হচ্ছে এই জন্য যে ওকে তুমি আমার শর্ত মানলে
দেন তুমি আমার এই লাইনে আসো, তোমাকে অ্যালাউ করলাম আমি, যত বট আছে তোমরা সবাই অ্যালাউ। এবার আমার পেজে আসো, পেজকে ক্রল করো, ভিজিট করো, ইন্ডেক্স করো। এইটা কি বোঝা গেছে? জাস্ট 3টা লাইন, অনেক কোশ্চেন মাথায়। স্যার প্রথমটা একটু আরেকবার বলে ভালো হতো। আচ্ছা, প্রথমটা বলতে User আচ্ছা, ইউজার এজেন্ট হচ্ছে আপনার সোজা কথায় আমরা সব বটগুলোকে মেনশন করছি। যতগুলো বট আছে আমরা সার্চ ইঞ্জিন, সোজা কথা গুগল সার্চ ইঞ্জিন, ইয়াহু সার্চ ইঞ্জিন, বিং সার্চ ইঞ্জিন, প্রত্যেকটা সার্চ ইঞ্জিনকে আমরা বলছি এখানে ইউজার এজেন্ট। ওদেরকে বলছি এই যে সাইনটা, এই সাইনটা দিয়ে বলছি যত সার্চ ইঞ্জিন আছো তোমরা সবাইকে ডাকছি একসাথে। বিষয়টা এরকম যদি বলি আমি, এখানে যদি আমি আপনাদের প্রত্যেক 25 জন 26 জন আছে নাম ধরে যদি বলি একটা ইন্ডিভিজুয়াল, এটাতে আমাকে অনেক সময় লাগছে না? কিন্তু আমি যদি এইভাবে বলি যে এসইও 25 ব্যাচের সব স্টুডেন্ট, তার মানে যে আপনাদের সবাইকেই তো বুঝাচ্ছেন। তো এইটা হচ্ছে এটা যে আপনি এখানে এই সাইনটা দিয়ে বুঝাচ্ছেন যত সার্চ ইঞ্জিন আসে তাদেরকে। নেক্সট তাদের বললেন তোমরা আমার পেজে আসো, ঠিক আছে, আমার সাইডে ঢুকবা, কিন্তু একটা জিনিস মনে রাখবা, আমার সাইডের যে সার্চ অপশনটা আছে এই অপশনটা কেউ তোমরা ক্রল করবা না বা কেউ ওই অপশনটা করবা না, কারণ ওই অপশনে ইররিলেভেন্ট অনেক কিছু সার্চ হয়। এরপরে যদি তোমরা আমার এই শর্তটা মানো, দেন অ্যালাউ করছি তোমাদেরকে আমার সাইডে ঢোকো, আমার সাইট ভিজিট করো, আমার সাইট ইন্ডেক্স করো। বিষয়টা এরকম যদি নরমালি চিন্তা করেন, আপনি আপনার সাইডে, আপনি আপনার এখানে যত ব্যাচমেট আছে সবাইকে আপনার বাসায় নিয়ে গেলেন, গেটের থেকেই বললেন দেখেন আপনারা আমার বাসায় যাচ্ছেন, সমস্যা নেই, আমার এই কর্নারে একটা রুম আছে, এই রুমে আপনারা কেউ যাবেন না, ওই রুমে আমার হতে পারে আমার কোনো একটা প্রবলেম আছে বা ওই রুমে ডেকোরেশনের কাজ চলছে, এই রুমটা অফ করে রাখছি আমি, ওই রুমে যাবেন না, আর সব রুমে আপনারা যেতে পারেন। আপনারা সবাই সব রুম ভিজিট করলেন, ওকে ফাইন। এইটা হচ্ছে জাস্ট সেরকম একটা বিষয়। আপনি সার্চ ইঞ্জিনের কে বলে দিবেন আপনি তাকে কোন পেজকে পারমিশন দিচ্ছেন, কোন পেজকে পারমিশন দিচ্ছেন না। এই 3টা লাইন কি বোঝা গেছে? সবার ক্লিয়ার এই 3টা লাইন আইডিয়া? এবার আসি আমি 4 নম্বর যে লাইনটা আছে সাইড ম্যাপ, এটা সম্পর্কে আজকে বলে রাখবো, কিন্তু এইটা কোথায় ইউজ করতে হয় এটা আজকে দেখাবো না, এখন এটা ওয়েব মাস্টারের কাজ, ওয়েব মাস্টারের দিনে দেখাবো। সাইড ম্যাপ, এবার আসি সাইড ম্যাপের কথা। একদম জেনারেলি বোঝেন আগে। মনে করেন আপনার বাড়িটা 3 তলা একটা বাড়ি, অনেক বড় জায়গা নিয়ে স্পেস নিয়ে বাড়ি, 3 তলার মধ্যে আপনার বাড়িতে মনে করেন 10টা বা 12টা রুম আছে। নতুন একজন মেম্বার হিসেবে আমি যদি আপনার বাড়িতে যাই, মনে করেন রাতে থাকতে গেছি আমি আপনার বাসায়, কোনো কারণে সন্ধ্যা হয়ে গেছে, আপনি বললেন আপনি রাতে স্টে করেন এখানে, আমি স্টে করলাম, ওকে ফাইন। রাতের বেলায় আমি যদি আপনার বাড়িতে নিউ পার্সন যেহেতু, সো আমাকে যদি টয়লেটে যেতে হয় আমাকে তো খুঁজতে হবে, যদি আমার রুমের সাথে অ্যাটাচ না থাকে অবশ্যই খুঁজতে হবে। এটা কি আমার জন্য একটা পেইনফুল না যে নতুন পার্সন হিসেবে আমি কোন রুমে না কোন রুমে যাব? ইভেন যদি এমন হয় আপনি এন্ট্রি ডোরে জাস্ট একটা লোক আছে, সে আপনাকে বলে দিল তুমি আমার সাইডে যাচ্ছ বা আমার ঘরে ভিজিট করতে যাচ্ছ, ওকে ফাইন যাও, সমস্যা নেই, তুমি শুধুমাত্র আমার এই দোতলায় কর্নার একটা রুম আছে ওই রুমে যাবো না, সব রুমে যাও, ওকে ফাইন। তাহলে আমি কই যাবো? তোমার থাকার জন্য 3 তলায় একটা রুম দেওয়া, সেটা তুমি যাও। আপনি জাস্ট তাকে এটা বলে দিলেন, সে তার মতো মনে করলেন খুঁজে নিল। কিন্তু আপনি যদি তাকে সাথে করে নিয়ে যে ওয়েটা দেখিয়ে বলে দিতেন এইটা তোমার রুম, এইখান থেকে লেফটে গেলে 2টা রুম পরে যে একটা ওয়াশরুম আছে ওইখানে তুমি যেতে পারবা, এটা কি তার জন্য ইজি হতো না? সাইড ম্যাপটা হচ্ছে হুবহু তাই। মানে আপনার সাইডে, আপনার ওয়েবসাইটে যখন কোনো ভিজিটর আসবে তখন আপনি তাদের জন্য এটা কোনো হেল্প করবে না, এটা হেল্প করছে কাদের জন্য? ওয়েব, এই যে যারা এই যে ইউজার এজেন্ট যাদের আপনি ডাকছেন, যত সার্চ ইঞ্জিন আছে যাদের আপনি ডাকছেন আপনার সাইটে ভিজিট করার জন্য, তাদেরকে আপনি যখন এখানে আসবে তারা এই সাইড ম্যাপের থ্রুতে এইটা বুঝবে যে কত সহজে আপনার পেজগুলোকে তারা যেতে পারবে। টুরিস্ট গাইডের মতো। রাইট, সোজা সুজি তাদেরকে একটা গাইডলাইন দেয়া, এটা তুমি এইভাবে গেলে আমার পেজগুলো খুব দ্রুত ইন্ডেক্স করতে পারবা বা পেয়ে যাবে। বিষয়টা আরো ইজিতে চিন্তা করেন, ফার্মগেটে একটা লোক নতুন এসে নামছে, তাকে যদি মনে করেন ফার্মগেট থেকে মনে করেন শাহবাগে যাবে, এখন কিন্তু তার জন্য এটা কষ্ট হয়ে যাবে, হয় পিপলের কাছে জিজ্ঞেস করতে হবে, তাহলে কোনো না কোনো সোর্স মাধ্যমে তাকে যেতে হবে। কিন্তু তার কাছে যদি যেমন বাইরের দেশগুলোতে যেমন একটা গাইডলাইন দিয়ে দেয়, অনেক সময় ম্যাপ থাকে অনেক হাতে, ম্যাপ থাকে অথবা মোবাইলে অ্যাপস ইউজ করে নাকি, সো আপনারা যদি এইভাবে যান তাহলে কিন্তু জিজ্ঞেস না করলেও একা হলেও অ্যাটলিস্ট একটা ওয়ে পাবেন যাওয়ার জন্য। সো এই সাইড ম্যাপটা আপনাকে হেল্প করে
আপনার সাইডের মধ্যে যত বট আছে তাদেরকে অনেক ভালোভাবে পেজগুলোকে ভিজিট করার জন্য, যাতে তারা দ্রুত পেজগুলো ভিজিট করতে পারে, তাদেরকে হেল্প করা। জাস্ট সাইড ম্যাপের কাজ হচ্ছে এটা। আরেকটা বিষয় বলি, এখন আমাদের প্রবলেম যেটা হয়, পেজ ক্রিয়েট করতে করতে ওয়েবসাইট বানাইতে বানাইতে 2 বছর চলে যায়, 3 বছরের মাথায় যে হয়তো 8টা থেকে 10টা কন্টেন্ট দিই। 8টা 10টা কন্টেন্ট হলো, ওই জায়গায় আবার সাইড ম্যাপের কি দরকার? বিষয়টা এরকম, আপনার বাসা হচ্ছে একতলা একটা বাসা, রুম হচ্ছে 2টা, ওই জায়গায় কি আমার যে বলে দেওয়া লাগবে আমার দেখেন এই রুমটা এদিকে, এই রুমটা এদিকে, ঠিক এই রুম দুটো ক্রস করলে আমার বাথরুম, এটা বলে দেওয়ার কিছু না, এটা যে সেন্স থেকে সে বোঝে। আপনাদের সাইডে যদি এরকম অবস্থা হয় যে আমার 10টা 20টা মাত্র পেজ, এইখানে সাইড ম্যাপের কোনো ইউজ নেই, এইখানে সাইড ম্যাপ তৈরির বা সাইড ম্যাপ নিয়ে কোনো হেডেক আপনার নাই। কারণ এইখানে আপনার কাছে এই ডিরেকশনের প্রয়োজন নেই গুগলকে বা আদার সার্চ ইঞ্জিনকে যে তুমি আমার পেজে আসবা, আমার 10টা পেজ আছে, 10টা পেজ এই দিকে, এইটা বলার কোনো ওয়ে নেই, দরকার নেই। সে 10টা পেজ ইন্ডেক্স করতে তার সমস্যা হয় না। কিন্তু যদি আপনার সাইডে 100টা পেজ থাকে, তখন তার জন্য এটা একটা কষ্টের কাজ। তখন তাকে আপনি হেল্প করেন, এই থ্রুতে যাও, তুমি তাহলে অনেক সহজে পেজগুলো পেয়ে যাবে। সাইড ম্যাপটা .xml ফরম্যাটে হয়। এটা খুবই মজার একটা জিনিস, ক্রিয়েট করার ঝামেলা আপনাদের নাই, এই ঝামেলা করতে হবে না। ওয়ার্ডপ্রেস অটোমেটিক ক্রিয়েট হয়ে যায়, আর বাই ডিফল্ট এটা সাইড ম্যাপ ক্রিয়েট করাই থাকে। তারপরেও আপনারা ওয়েবমাস্টারের থ্রুতে আরেকটা সাইড ম্যাপ জেনারেট করতে পারেন, ওয়েবমাস্টারের সাইড ম্যাপ সাবমিট করতে পারেন। আমি সাবমিট করার ওয়েটা দেখাবো, কিন্তু কেউ এখন আপনার সাইডের জন্য সাবমিট করবেন না। কারণ কি, আপনার সাইডে সারা বাড়ি মিলে হয়তো একটা বা দুটা কন্টেন্ট, তার জন্য সাইড ম্যাপ সাবমিট করার কোনো দরকার নেই। অ্যাট লিস্ট করলে প্রবলেম বলে কোনো কথা না, দরকার নেই, এটা আমরা সাজেস্ট করি না। অ্যাট লিস্ট 30-40টা কন্টেন্ট হওয়ার পরে বলি সাইড ম্যাপ সাবমিট করুন। সাইট ম্যাপ তো স্যার মোটামুটি আমি যতটুকু জানি স্যার 2 প্রকার হয়। একটা হচ্ছে আপনার রোবট ক্রলে, আর আরেকটা হচ্ছে ইউজারের জন্য, যেটা হ্যাঁ। আগে ইউজ করা হতো না, এখন ইউজ করা হয়, এটা ইউজ করা হ্যাঁ। হয়, এটা এসইও ফ্রেন্ডলি হিসেবে ধরা হয়। হ্যাঁ। ওইটা কিভাবে তৈরি করা হয়? ইউজারের জন্য যে সাইড ম্যাপটা তৈরি করা হয়, এটা মূলত শুধুমাত্র একটা নির্দিষ্ট পেজ, যে পেজে গেলে একটা আপনি আলাদা পেজ থাকে, একটা আলাদা পেজ থাকে, ওই পেজের মধ্যে শুধুমাত্র আপনি আপনার লিংকের থ্রুতে হ্যাঁ, প্রত্যেকটা link, টাইটেল দিয়ে জাস্ট টাইটেল করে দিয়ে দিবেন, সাজায় দেয়। সাজায় দিবেন। প্রত্যেকটা ইউজারকে বোঝালেন যে আমার এই পেজগুলো আছে, তোমার যেটা আছে তুমি ভিজিট করো, খুব সহজে একবারে একটা লিংক পেয়ে গেল। হ্যাঁ। শুধু এইটা, কোনো ডেসক্রিপশন থাকবে না, কিছু থাকবে না, কিছু না, just সিম্পলি একটা লিংকের থ্রুতে কি করা, মানে কন্টেন্ট গুলো, হ্যাঁ। ফার্স্ট লিংক গুলো ধরে ধরে দিয়ে দেওয়া। সাজায় দিয়ে দেওয়া। এইভাবে। এটা আগে সাধারণত মেইনটেইন করাই হতো, এটা মনে হয় ইদানিং করা হয়। মোস্ট ইফেক্টিভ। ঠিক আছে, এখন করা হয় ওই ইউজারকে হেল্প করতে, কিন্তু অ্যাকচুয়ালি ইউজার ওইভাবে তার হেল্প নেয় না, ইউজাররা এখন অনেক এক্সপার্ট হয়ে গেছে। প্রিমিয়াম 4 মনে হয় আপডেট নিচ্ছে স্যার, এটা কি দেখছেন চেঞ্জ আসতেছে? চেঞ্জ আজকে এটা নিয়ে কথা না বলি, কারণ আপনাদের এটা নিয়েও কথা আছে অফ পেজে, যেটা যে ক্লাসে ওই দিন বলি। আপাতত আমাদের এখন কথা হচ্ছে পান্ডা নিয়ে কথা, কারণ পান্ডা হচ্ছে অন পেজ, আমরা অন পেজ নিয়ে কথা বলবো। ওকে স্যার, হ্যাঁ। একটা প্রশ্ন, সেটা টিক মার্ক করলাম, এটা নিয়ে আর আলোচনা নেই, কি কাজ আসবে? এখানে ডিটেইলস আমি যে স্লাইডটা দিয়েছি, এই যে slide দিয়ে এই স্লাইডের মধ্যে লেখা আছে, সফটওয়্যার আছে। ঠিক আছে। এখন কথা কি, এইটা আমি এত গুরুত্ব দেই না কেন, বা এই সময়টা ওয়েস্ট করি না কেন, ওই সময়টা না কোনো কাজের না, এই জন্য সময়টা ওয়েস্ট করি না, ওইটা কোনো হেল্পফুল কিছু আপনার জন্য আসবে না, আর বলছেন অবশ্যই ঠিক আছে। আর এখানে বাকি ডিটেইলস বলা আছে, এই স্লাইডটা দেখে নিয়ে বাকি আইডিয়া চলে। আমার মেইন কথা ছিল যে আপনাদের জাস্ট বোঝানো সাইড ম্যাপটা কি। আর একটা বিষয় বলি, কাজটা কি, মার্কেটে যখন কাজ করবেন তখন সাইড ম্যাপে একটা ভালো কাজ আছে, সেটা কি একটু বলি। অনেক সময় বায়ার একটা কথা বলে যে আমি আমার সাইট তৈরি করেছি প্রায় 2 সপ্তাহ হয়ে গেছে বা 1 মাস হয়ে গেছে, কিন্তু কোনো কারণে আমার সাইটটা ইন্ডেক্স হচ্ছে না, এই প্রবলেমটা ফেস করে। অথবা আমার সাইটে 10টা পেজ আছে, একটা পেজ আমার সাইট ইন্ডেক্স হচ্ছে না, এই রকম প্রবলেম সে ফেস করে। তো যদি কখনো বায়ার এই ধরনের প্রবলেমের কথা বলে, এট ফার্স্ট আপনার কাজ হচ্ছে সেই সাইডের robots.txt ফাইলটা চেক করা। কেন চেক করবেন? কারণ robots.txt ফাইল চেক করে আপনি আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে যে কিভাবে আসলে তার সাইডে সে ওই পেজটাকে robots.txt দ্বারা অফ করে রাখছে কিনা। যদি দেখেন যে robots.txt অফ করে আছে, জাস্ট অন করে দিবেন, শেষ, আর কোনো কাজই নেই। আর robots.txt দিয়ে চেক করার একটা ভালো ওয়ে হচ্ছে ওয়েবমাস্টার টুলের থ্রুতে, ওটা আমরা ওয়েবমাস্টার টুলের ক্লাসে দেখব যে robots.txt টেস্টার বলে একটা এখানে অপশনই আছে, তো আমরা ওইটা দিয়ে চেক করে দেব। হ্যাঁ, কিভাবে কি করবে?
সো এইটাই ছিল আপাতত রোবটস টিএক্সটি নিয়ে কথাবার্তা। কন্টেন্ট অপটিমাইজেশন আমরা এখন এই পার্টটা দেখব, যেহেতু আপনাদের অন পেজের যে বিষয়গুলো ছিল, অন পেজের বিষয়গুলো মোটামুটি আমরা শেষ করছি। পানি নাই, পানি আপনি গেছেন। অন পেজের বিষয়গুলো যেহেতু আমরা কমপ্লিট করেছি, তো এখন আমাদের এর পরের পার্টটা হচ্ছে যে আমাদের অন পেজের যে বিষয়গুলো আমরা করলাম এইগুলোকে একত্রে করে একটা কন্টেন্ট কিভাবে ভালো মতো লেখা যায় বা তৈরি করা যায় এই জিনিসটা বোঝা। এখন একটু বলি, সেটা হচ্ছে আপনারা যারা আপনাদের লেখা রেডি করবেন, আপনাদের কিন্তু এই যে অন পেজের বিষয় যেগুলো বললাম এগুলো মাথায় রেখেই দেন একটা কন্টেন্টকে অপটিমাইজ করতে হবে উইথ প্রপার ইমেজ। এবং ইমেজ তো অবশ্যই লাগবে, আপনারা যে কন্টেন্ট দিবেন সেই কন্টেন্টের জন্য ভালো ইমেজ, এবং ইমেজের যে বিষয়গুলো বলেছি বা দেখানো হয়েছে যে অল্টার টেক্সট দেয়া, টাইপ টেক্সট দেয়া, ইউনিক ইমেজ ক্রিয়েট করা, এই সবগুলো জিনিস রেডি করেই তারপরে আপনাদের কিন্তু কন্টেন্টটা রেডি করতে হবে। সো অন পেজের আমরা যে বিষয়গুলো শিখলাম এই বিষয়গুলোর ইমপ্লিমেন্টটাই করব আমরা এসে পুরো আমার যে কন্টেন্টের ক্ষেত্রে। কন্টেন্ট বলতে গেলে আমরা একটা পেজের জন্য যে রাইটিংটা দেই ওই রাইটিং এর মধ্যে বা ওই রাইটিংকে নিয়ে যে বিষয়গুলো আমরা কমপ্লিট করি বা রেডি করি, এটাই হচ্ছে কন্টেন্ট অপটিমাইজেশন পার্টের মধ্যে আমাদের যাবে। সো কন্টেন্টকে আমরা সাধারণত যদি এসইওর ভাষায় বলি বা সার্চ ইঞ্জিনের দিক থেকে বলি, কন্টেন্ট সবচেয়ে ভ্যালুয়েবল একটা পার্ট আপনার সাইট র্যাঙ্কিং এর ক্ষেত্রে, যেটাকে আমরা বলি যে কন্টেন্ট হচ্ছে কিং। আপনার পেজের র্যাঙ্কিংটা এটা মেইনলি ডিপেন্ড করবে আপনার কন্টেন্টের উপরে। আপনার কন্টেন্ট কতটা ভালো বা আপনার কন্টেন্ট কতটা ইউনিক, আপনার কন্টেন্ট কতটা স্ট্রাকচারড, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোর উপরেই আপনার সার্চ ইঞ্জিনের র্যাঙ্কিংটা ডিপেন্ড করবে। সো আপনারা ট্রাই করবেন আপনাদের কন্টেন্টটাকে সেইভাবে একটা মানসম্মত কন্টেন্ট করে রেডি করতে, কারণ বর্তমানে হিউজ পরিমাণে কন্টেন্ট সব টপিক নিয়ে আছে। যে কোনো টপিকে আপনি খোঁজেন অনেক কন্টেন্ট আছে, নাই যে তা না, কিন্তু সব টপিকের বা সব কন্টেন্টের কিন্তু ট্রাফিক সমান না। এক একটা পেজের ট্রাফিক এক রকম। ক্লিক করেন না, কাজ অফ রাখেন। সো আপনাদেরকে এই জিনিসটা বুঝতে হবে যে আপনারা যে কন্টেন্টটা ক্রিয়েট করছেন কন্টেন্টটা আদৌ এসইও ফ্রেন্ডলি হলো কি হলো না। আমরা জাস্ট যখন একটা কন্টেন্টকে এই যে অন পেজে বিষয়গুলো শিখছেন যে এইভাবে টাইটেল রেডি করতে হবে, তারপরে মেটা ডেসক্রিপশন, তারপরে ইউআরএল, এরপরে কন্টেন্টের যে ভিতরে লেখাগুলো কেমন আসবে, ইন্টারনাল লিঙ্কিংটা কেমন করবেন বা এক্সটার্নাল লিঙ্কিং গুলো করলে কিভাবে করতে হবে, আমাদের ইমেজটাকে কিভাবে দিতে হবে, এই যে টোটাল পার্টগুলো সুন্দরভাবে মনে রেখে এই যে টোটাল পার্টগুলো আপনার লেখার মধ্যে অপটিমাইজ করা, আপনার লেখার মধ্যে ইমপ্লিমেন্ট করা, এইটাই হচ্ছে টোটাল কন্টেন্ট অপটিমাইজেশন প্রসেস। এই প্রসেসটার সাথে আর হচ্ছে এক্সট্রা অ্যাড হবে, যেটা আমরা আজকের এইখানে দেখব। এট ফার্স্ট বিষয় হচ্ছে কিভাবে তাহলে আপনার কন্টেন্টটাকে অপটিমাইজ করা যায়। আমরা যে কন্টেন্ট অপটিমাইজ করব, কিভাবে কন্টেন্ট অপটিমাইজ করা যায়। কন্টেন্টের শুরুতে আমরা টাইটেল সম্পর্কে জানছি, এইখানেও সেম একই বিষয়। একটা কন্টেন্ট শুরুই হয় টাইটেল দিয়ে। কন্টেন্ট বলতে গেলে আমরা তার একটা টাইটেল থাকবেই। তো টাইটেলটা কিভাবে তৈরি করতে হবে এটা আপনারা সবাই জানেন, আপনাদের বারবার বলা হচ্ছে। সো এইখানেও সেম একই রুলস, আপনারা জাস্ট কন্টেন্টের টাইটেলটা এই রুলসগুলো ফলো করে তৈরি করবেন। এই রুলসগুলো ফলো করতে গেলে আমি আরেকবার একটু বলি, ট্রাই করবেন আপনাদের কন্টেন্টটার টাইটেলটা যেন 460 থেকে 480 পিক্সেলের মধ্যে হয়, এটা হচ্ছে গুড প্র্যাকটিস। কন্টেন্টের টাইটেল অলওয়েজ ইউনিক হবে, প্রত্যেকটা পোস্টের জন্য অবশ্যই ইউনিক টাইটেল হবে। টাইটেলের মধ্যে আপনার কোনো রকমের সিম্বল না দেয়া বেটার, চেষ্টা করা উচিত কোনো রকম সিম্বল না দেয়া, যদি একান্তই না প্রয়োজন হয়। আর যদি প্রয়োজন বশত দেয়াই লাগে অনলি পাইপ ইউজ করবেন, অন্য কোনো কিছু ইউজ করবেন না। জাস্ট আরেকটা জিনিস শুধু মাথায় রাখবেন,
যে কন্টেন্ট যখন রেডি করবেন, ট্রাই করবেন কন্টেন্টের প্রথম দিকে আপনার টার্গেটেড কিওয়ার্ডটাকে প্লেস করতে, যদি পসিবল হয়। যদি না হয় তো ফোর্সফুল কিছু করার দরকার নাই, কারণ করা তো যাবে না, কারণ কন্টেন্টটা আমাদের মিনিংফুল করতে হবে। এমন যদি হয় যে আমার ইচ্ছা হচ্ছে, আমি কন্টেন্টের জানি রুলস হচ্ছে এটা, যে আমার কন্টেন্টের শুরুতে আমার টাইটেলটা রাখতে হবে, আমি রুলস জানি, মানে আমার কিওয়ার্ডটাকে রাখতে হবে টাইটেলের। এখন কথা হচ্ছে রুলস আপনি এটা জানেন ঠিক আছে, কিন্তু আপনার মেইন কিওয়ার্ডকে যদি কন্টেন্টের বা টাইটেলের শুরুতে দেন তাহলে কোনো মিনিং আসছে না। তো সেই ক্ষেত্রে তো রুলস ফলো করে লাভ নেই, কারণ আমাকে তো আগে মিনিংফুল করতে হবে টাইটেলটাকে। তো এই বিষয়গুলো মাথায় রেখে আপনার একটা টাইটেল তৈরি করবেন। টাইটেলটা আমরা সাধারণত কোথায় দেখতে পাই? এটা হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজের একদম প্রথমে যে অপশনটা থাকে আমাদের প্রত্যেকটা সার্চের, যে টাইটেল, এই পার্টটাতে আমরা টাইটেলটাকে দেখি। মেটা ডেসক্রিপশন, একটু আগে যেটা বললাম যে টাইটেলের পরে আমাদের একটা পার্ট হচ্ছে মেটা ডেসক্রিপশন। এইটা তেমন কোনো রুলস এর মধ্যে কিছু নয়, শুধু একটা জিনিস মাথায় রাখবেন যে এটার ক্যারেক্টার লিমিটেশন যেন 150 ক্যারেক্টারের মধ্যে হয়, কারণ মেটা ডেসক্রিপশন তার পেজে আসলে কেউ দেখবে না, এটা অনলি সার্চ ইঞ্জিনের জন্য, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজের জন্য। তো সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে যদি এটা পুরো না দেখা যায় তাহলে আর কোথায় দেখা যাবে? তো ট্রাই করবেন মেটা ডেসক্রিপশনটাকে 150 ক্যারেক্টারের মধ্যে লিখতে, এবং অবশ্যই এটা ইউনিক হবে প্রত্যেকটা পোস্টের জন্য। এবং এইখানেও একই কথা, আপনার মেইন কিওয়ার্ডটাকে যতটা পারেন সামনের দিকে রাখার ট্রাই করেন, বেস্ট হয় যতটা পারেন সামনে রাখেন। মেটা ডেসক্রিপশন অনেক সময় আমরা দেই না, ভুল করে স্কেপ করে যাই। যদি এমন হয় মেটা ডেসক্রিপশন কেউ না দেন, তাহলে যেটা হবে, গুগল আপনার পেজ থেকে, আপনার কন্টেন্ট থেকে প্রথম 150 ক্যারেক্টার সে অটোমেটিক নিয়ে নেবে। তো এই ক্ষেত্রে এটা ভালো হতে পারে, এই ক্ষেত্রে এটা খারাপ হতে পারে। মেটা ডেসক্রিপশনের পার্টটা আমরা সবাই জানি যে সার্চ ইঞ্জিন রেজাল্টে দেখা যায়। এখন একটু চিন্তা করে দেখেন, এই যে মেটা ডেসক্রিপশনগুলো দেখা যাচ্ছে, এখন কথা হচ্ছে এইটা যদি সে নিজে দিয়ে থাকে, ম্যানুয়ালি দিয়ে থাকে মেটা ডেসক্রিপশন পার্টে, তাহলে এই মেটা ডেসক্রিপশনের অর্থ কি, যেটা পুরো দেখতে পারলাম না। কিন্তু যদি মেটা ডেসক্রিপশন পুরো দেখতে পারতাম তাহলে কি হতো, আমার আইডিয়াটা ক্লিয়ার হতো যে ফাইন, আমি এইটাকে সম্পর্কে এই বলছে। কারণ এটা তো আর, এই লেখাটা তো আর সে পেজে যে দেখবে না যদি সে ম্যানুয়ালি মেটা ডেসক্রিপশন ঘরে দিয়ে থাকে। আর যদি এটা অটোমেটিক নিয়ে নেয় তাহলে না পেজে আপনার লেখার মধ্যে পাবে। স্যার তাহলে অটো নিয়ে নিলে তো তাহলে এই ডটটা ইউজ করবে হয়তো। হ্যাঁ, তাহলে তো করবেই। যদি আমি নিজে সাজেস্ট করে না দেই, ওর নিজে নিয়ে নিতে হয়, তাহলে এই ডট 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 থাকতেছে। 150 এর উপরে সেটা না, মানে আমি ধরেন কোনো না। দিলাম, মেটা ডেসক্রিপশন না দিলাম, সেই ক্ষেত্রে যদি অটো নিতে হয় তাহলে তো কিন্তু মেটা ডেসক্রিপশন কোনো র‍্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে আসবে না। কিন্তু 150 এর নিয়ে ডট থাকবে। হ্যাঁ, তাহলে এখানে আরো না। আছে, কন্টিনিউ হবে। ডেসক্রিপশনটা ক্যাচি করলে ট্রাফিক ড্রাইভ করতে হ্যাঁ, জাস্ট এইটা মেটা ডেসক্রিপশন ইউজুয়াল এইটাই, যে মেটা ডেসক্রিপশনটা যদি আপনি একটু ভালো মতো লেখেন ট্রাফিক ড্রাইভ করে আপনার পেজে, এইটাই, এর বেশি কিছু না। আচ্ছা, H1 ট্যাগ এই একটাই উল্লেখ করছে এই জন্যই যে এটা আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা হেডিং ট্যাগ, এবং এটাকে আমরা অবশ্যই পোস্টের টাইটেলের জন্য ইউজ করব, এবং একবার ইউজ করব, দুইবার না, পেজের মধ্যে একবার ইউজ করব, সেটা হচ্ছে পোস্টের টাইটেলে। স্কিমা বা স্ট্রাকচার ডাটা, এইটা নিয়ে একটু বলি। এইটা আসলে এত ডিটেইলস ভাবে বললে এটা অনেক চলে যাবে, এখন আপনাদের যতটুকু জানা দরকার সেভাবে বলি। স্কিমা বা স্ট্রাকচার ডাটা একটা টেস্টিং টুল আছে গুগলের, গুগলে একটা টেস্টিং টুল আছে, স্কিমা বা স্ট্রাকচার ডাটা টেস্টিং টুল আছে। এইটা হচ্ছে সেই টুলটা, developers.google.com/structured-data-testing-tool। এই যে টুলটা আছে, এই টুলটা ইউজ করে আমরা সাধারণত আমাদের সাইটের স্ট্রাকচারগত কোনো ত্রুটি আছে কিনা এই জিনিসটা দেখি। এই টুলটা ফ্রি, আপনারা যে কোনো সময় চাইলে আপনাদের সাইট দেখতে পারেন। এখন কথা হচ্ছে এইখানে দিলে আপনি কি দেখতে পারেন, এখানে দেখেন একটা ফেচ ইউআরএল অপশন আছে, ফেচ ইউআরএল, এই যে ফেচ ইউআরএল অপশন, আপনি এখানে যাওয়ার পরে ফেচ ইউআরএল অপশনে যে আপনাকে আপনার সাইটের ইউআরএলটা দিতে হবে। সাইটের ইউআরএল দেওয়ার পরে ফেচ করলে দেন সে আপনাকে এইভাবে কিছু কোডিং দেখাবে। এইখানে কি দেখাচ্ছে হাবি যাবে এটা আপনি বুঝতে পারবেন না, শুধু শুধু কষ্ট করে লাভ নাই, এটা আপনার দ্বারা বোঝা পসিবল না।
তো আমরা যে জিনিসটা মেইনলি দেখি এই পাশে সে কি বলে, এটা মেইনলি দেখি যে সে কি বলছে, আমার যা আছে ঠিক আছে নাকি প্রবলেম আছে। যদি প্রবলেম থাকে তাহলে সেগুলো চেঞ্জ করার চেষ্টা করি যদি পসিবল হয়। এখন কথা হচ্ছে এখানে দুইটা পার্ট আছে, অর্গানাইজেশন আর হচ্ছে ওয়েবসাইট। অর্গানাইজেশনের যে পার্টটা আছে এই পার্টটা আমরা মেইনলি একটু ফলো করি এবং এই পার্টটা অনেক ইজি একটা পার্ট, কারণ এটা একদম নর্মাল একটা বিষয় যে আপনারা যখন মনে করেন আপনি একটা বিজনেস রান করেছেন যেটার নাম হচ্ছে, আপনি একটা ওয়েবসাইট রান করেছেন যেটার নাম হচ্ছে খুশিস রেসিপি, তাই না? খুশিস পার্লার। আচ্ছা, এখন এই যে খুশিস পার্লার আপনি রান করেছেন, এখন এর তো ওয়েবসাইটের নাম, রাইট? এখন এটা তো এর বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্ক সাইট থাকতে পারে, পেজ থাকতে পারে, হতে পারে ফেসবুক ফ্যান পেজ আছে, হতে পারে গুগল প্লাসের পেজ আছে, হতে পারে পিন্টারেস্টের পেজ আছে, টুইটারের পেজ থাকতে পারে। এখন কথা হচ্ছে আপনি ওয়েবসাইটের নাম জানেন খুশিস পার্লার, কিন্তু পিন্টারেস্টে যে অথবা ফেসবুকে যে তখন দেখবেন অন্য কিছু, সেখানে খুশিস পার্লার নাই, অন্য কোনো নামে আছে। তখন কিন্তু আপনি ট্রাস্ট হারিয়ে ফেলবেন যে আমি কি রাইট পেজে আসছি কিনা। আমি তো জানি যে এটার ওয়েবসাইট এটা, তার মানে এর ফ্যান পেজের নামও সেম থাকে, ডিফারেন্ট হওয়া উচিত না। কিন্তু আপনি যদি ওইখানে এটা করেন যে ওয়েবসাইটের নাম এক দেন, ফ্যান পেজের নাম আলাদা দেন, তাহলে কিন্তু এটা ডিফারেন্ট হয়ে গেল। যেটা কিনা আমরা অনেক সময় ভুল করি। কি ভুল করি? যে আমরা কোনো কিছু চিন্তা না করে ওয়েবসাইট নেওয়ার দরকার একটা ওয়েবসাইট নিয়ে ফেলি, কিন্তু এই ওয়েবসাইটের জন্য আমাদের যে সোশ্যাল নেটওয়ার্কটা মেইনটেইন করতে হবে, এই সোশ্যাল নেটওয়ার্কে আদৌ আমি কাস্টম ইউআরএল এই নামে পাবো কিনা এটা কিন্তু দেখি না। সো অ্যাট লিস্ট আপনি কোনো ওয়েবসাইট ক্রিয়েট করলে আপনাকে একটু চেক করে নেওয়া উচিত যে আপনি ওই নামে কোনো সোশ্যাল নেটওয়ার্কে আপনি যে সোশ্যাল নেটওয়ার্কগুলো চাচ্ছেন সেই নেটওয়ার্কে আপনি ইউজার নেমটা পান কিনা। মানে যেমন আপনারা আপনাদের নামে facebook.com/ দিয়ে আপনাদের নাম আসছে, সেম ভাবে আপনারা এরকম এই যেটা দিবেন, মনে করেন আপনারা যে বিজনেসটা রান করতে আছেন ওই বিজনেসটার নামে বা ওই ওয়েবসাইটের নামে একটা ফ্যান পেজ পান কিনা বা ব্র্যান্ড পেজ আপনি তৈরি করতে পারেন কিনা বা ওই ইউআরএলটা পান কিনা, এই জিনিসটা ফলো করতে হয়। তা না হলে ওই বিজনেস দেখো ওয়েবসাইট ক্রিয়েট করলাম কিন্তু পরবর্তীতে আমি আর কি পাচ্ছি না। এটা অনেক সময় দেখা যায় যে আমরা পরবর্তীতে ফ্যান পেজ ক্রিয়েট করবো কিন্তু ওই নামটা পাচ্ছি না। তখন কি করতে হয়? ওই নামটা রেখে ওই নামের পরে কিছু অ্যাড করে দিতে হয়, বাধ্য হয়ে অ্যাড করতে হয়, কিছু করার নেই, কারণ আমরা পাচ্ছি না, পেলে তো পুরোটাই দিতাম। তো তখন এই অর্গানাইজেশনের ক্ষেত্রে যে একটু হেরফের হয়ে যায়, যদিও এটা খুব বেশি ইফেক্ট পড়ে না যদি ওই নামটা প্রথমে থাকে। তো এইখানে একটা বিষয় খেয়াল করেন, এখানে আপনার মেইন প্রথম হচ্ছে আপনার ইউআরএল, আপনার ওয়েবসাইটের ইউআরএলটা বলছে, এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের ইউআরএল। এরপরে বলছে সেম অ্যাজ। কেন সেম অ্যাজ বলছে? এই যে আপনার ওয়েবসাইটের ইউআরএল, আপনি এই ওয়েবসাইট ইউআরএল কে মেইনটেইন করে আপনার ফেসবুক, গুগল প্লাস, ইউটিউব, আদার্স গুলো মেইনটেইন করেছেন। আমরা একটা কথা বলেছিলাম গুগল প্লাসের ক্ষেত্রে যে ক্রস লিংকিং করতে হয়। সো এইগুলো হচ্ছে ওইভাবে সব পিক করে ডাটাগুলো। আপনার মনে করেন আপনার সাইটটা অনেক সময় দেখেছেন যে এটা কোনো নর্মাল সাইটের ক্ষেত্রে হয় না, ভালো ভালো যে সাইটগুলো আছে ওই সাইটের জাস্ট আমরা যদি কোনো কিওয়ার্ড লিখে সার্চ করি ওই সাইটে যে র্যাঙ্কে আসে শুধু ওই সাইট র্যাঙ্কে দেখায় না, ওই সাইটের 3-4টা পেজও দেখায়, সাইড লিংক দেখায়, নিচে ওর অ্যাবাউট পেজ দেখায়, অনেক সময় ওর কন্ট্যাক্ট পেজ দেখায়, ওর আদার্স যে পেজগুলো আছে কয়েকটা পেজ দেখায় নিচে। এগুলো অনলি, এগুলো কিন্তু ম্যানুয়ালি করা যায় না, এগুলো অটোমেটিক ভাবে গুগল তখনই করবে যখন আপনার সাইটটা অনেক পপুলার হবে, তখনই করবে এই জিনিসটা, এছাড়া করবে না। এখন বিষয় হচ্ছে আপনি এই বিষয়গুলো করে কিভাবে। অনেক সময় দেখবেন আপনি আপনার সাইটের পর একটা কিওয়ার্ড নিয়ে সার্চ করেছেন, আপনার সাইট তো আসছে, সাথে সাথে আপনার সাইটের ই পেজগুলোও আসছে, যে সোশ্যাল পেজগুলো আছে সেগুলো র্যাঙ্কে আসছে। এটা আসে অনলি এইভাবে করে যদি আপনি অর্গানাইজেশনটা মেইনটেইন করেন, কারণ তখন গুগল ওর কাছে একটা লিস্ট রাখে যে হ্যাঁ এই সাইডেরই ফেসবুক পেজ এটা, এই সাইডেরই গুগল প্লাস পেজ এটা, এই সাইডের ইউটিউব এটা, তারপর আমি যদি এই সাইটকে র্যাঙ্কিং দিই সো আমি কেন তাহলে এইগুলোর র্যাঙ্কিং দিব না, তখন সে এইগুলোকে টান দেয়। যদি এইখানে আপনি ডিফারেন্ট নাম মেইনটেইন করেন, ডিফারেন্ট জিনিস মেইনটেইন করেন, তাহলে কিন্তু আর সেই জিনিসটা বোঝে না, তখন সে আর এই লিঙ্কিংটা করতে পারে না। অ্যাভয়েড ডুপ্লিকেট কন্টেন্ট। অ্যাভয়েড ডুপ্লিকেট কন্টেন্ট এটা আপনারাও জানেন, এটা বলার কিছু নাই।
যে কন্টেন্ট আমরা যখন রাইট করব, কন্টেন্ট লেখার ক্ষেত্রে অ্যাট ফার্স্ট কথা হচ্ছে আমরা ইউনিক কন্টেন্ট ক্রিয়েট করব, নিজের তৈরি করা কন্টেন্ট ক্রিয়েট করব, কারণ গুগল ডুপ্লিকেট কন্টেন্ট দেখলেই সে সেটাকে প্যানালাইজ করবে, সেটা যদি আগে করুক বা যদি পরে করুক করবে, কারণ ডুপ্লিকেট কন্টেন্ট কেউ করতে চায় না। আপনার যে কন্টেন্টটা ছিল ওটা আপনারই কন্টেন্ট, তো অন্য কেউ যদি আপনার কন্টেন্ট কপি করে তাহলে সে আপনার কন্টেন্ট কপি করছে। গুগল যখন এই জিনিসটা ফলো করবে বা পাবে তখন সে ওই সাইটকে আর র্যাঙ্কে রাখবে না, যদি র্যাঙ্কে থাকে সেটা আর র্যাঙ্কে রাখবে না। শুধু ওই সাইটকে র্যাঙ্কে রাখবে না যে ওই পেজের জন্য তা না, পুরো সাইটকে এটা ইফেক্ট পড়ে। সো ডুপ্লিকেট কন্টেন্ট কখনো ভুলেও চিন্তা করবেন না ক্রিয়েট করার, যদি না পারেন ওয়েট করেন, একটা ভালো মানের কন্টেন্ট তৈরি করতে সময় নেন, কিন্তু কপি পেস্ট করতে যায় না। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে ডুপ্লিকেট কন্টেন্ট হয়েছে কিনা বা কতটা আমার কন্টেন্টটা ভালো আছে এটা বোঝার জন্য অনেক টুল আছে, অনলাইনে অনেক টুল আছে। তার মধ্যে ফ্রিতে প্লাগারিজমটা ইউজ করতে পারেন, ফ্রি টুল হিসেবে প্লাগারিজম চেকার, ঠিক আছে? সো এই টুলটা ফ্রিতে ইউজ করতে পারেন। আর যদি পেইডের কথা বলি, পেইডের কথা বললে তাহলে আমার কাছে বেস্ট হচ্ছে কপি এসকেপ। কপি এসকেপটা অনেক ভালো, কপি স্ক্রিপ্টের তো একটা ফ্রি সার্ভিস আছে। ফ্রি সার্ভিস হবে হয় না ভালো। আচ্ছা, সো কপি এসকেপ টুলটা ইউজ করতে পারেন, নাম ঠিক করে বলছেন। কপি এসকেপ আর হচ্ছে প্লাগারিজম চেকার, প্লাগারিজম চেকার। আমি গ্রুপে লিস্ট দিয়ে দিয়েছি স্যার। এই গ্রুপে তো লিস্ট দিয়েছে, আমি লিস্টে আপনিও লিস্ট দিয়েছেন, গ্রুপে লিস্টে আছে, আপনাদের গ্রুপে একজন লিস্ট দিয়ে দিয়েছে। সো ওইখান থেকে আপনারা ওই টুলগুলো ইউজ করে আপনাদের কন্টেন্ট কতটা ইউনিক হচ্ছে এটা আপনারা চেক করে দেখতে পারেন। সো এই জিনিসটা মাথায় রেখেন, ডুপ্লিকেট কন্টেন্ট যেন কখনো ইউজ করা না হয়। এখানে অনেক কথা বলা আছে, এই স্লাইডটা আপনাদের দেয়া আছে, আপনারা পেয়ে যাবেন। সো এই কথাগুলো একটু পড়ে নিন, আমি যে কথাগুলো বললাম জাস্ট ডুপ্লিকেট কন্টেন্ট হিসেবে। সো ডুপ্লিকেট কন্টেন্টের বিষয়টা মাথায় রাখবেন, আপনার কন্টেন্ট যেন অলওয়েজ ইউনিক হয়, কন্টেন্ট যেন কখনো এমন না হয় যে এটা যেন না করেন যে কন্টেন্ট সব আমি ইউনিক লিখছি, মাঝখানে একটা প্যারা ডুপ্লিকেট করে ফেলছি, একটা প্যারা অন্যের কোনো লেখা দিয়ে, এটা করবেন, এটাও করা ঠিক না। যে গুগল সব করুক ঠিক আছে, ওইটুকুর জন্য আমার মাফ করে দেয়, সমস্যা না, এটা করছি কি আছে, এটা করে না। সে ডুপ্লিকেট পাইলেই ওটা সে ধরবে। সো ট্রাই করবেন। তবে হ্যাঁ, একটা বিষয় এরকম, যদি মনে করেন আপনি কোনো এক মনীষী সম্পর্কে লিখতে যাচ্ছেন, আপনার একটা ভালো একটা ফেমাস প্লেস সম্পর্কে লিখতে যাচ্ছেন, ওইখানে তো কিছু সেম আসবেই, ওইটার দেখা গেলো জন্মসাল, সেই ব্যক্তির মৃত্যু সাল, বা সেই ব্যক্তি কবে কি করেছে, কিছু অ্যাক্টিভিটির সাল, এগুলো তো সেম থাকবে, এগুলো তো চেঞ্জ করতে পারবে না, উক্তি এগুলো চেঞ্জ করতে পারবে না, ওগুলো সেমই থাকবে। কিন্তু কথা হচ্ছে আরেকজন কেন আরো 10 জন বলুক, সবার বলার প্যাটার্ন এক না, প্যাটার্ন ডিফারেন্ট হতে হবে। এইটা হচ্ছে মেইন কথা। আপনি যে বলছেন একই লেখা আপনি লিখতে পারেন, ঠিক আছে, কিন্তু ওটা প্যাটার্ন ডিফারেন্ট হবে, এটা লেখার ওয়েটা সেম হবে। এবার আসি ইন্টারনাল এবং এক্সটার্নাল লিঙ্কিং। এই জিনিসটা প্রত্যেকটা কন্টেন্টের জন্য অনেক ভ্যালু রাখে, অনেক ভ্যালু এটা ক্যারি করে, কারণ আপনার পেজে ইন্টারনাল লিঙ্কিং যত ভালো করে করবেন, ইউজার তত বেশি স্টে করবে আপনার সাইটে। আপনি যদি ইন্টারনাল লিঙ্কিং ভালো করে না করেন, আপনার সাইটে ইউজার বেশিক্ষণ থাকবে না, কারণ একটা ইউজার একটা কন্টেন্ট পড়ার পরে তাকে যে বিষয়টা এরকম হয়ে গেছে, এখন আমরা সেধে আমাদের সামনে কিছু দিলে তাই নিতে যাই না, অনলাইন বিশেষ করে ক্লিক করে অন্য একটা লিঙ্কে যাওয়া ভালো লাগে না। সেইখানে যদি আপনি না দেন, যদি বলেন যে হ্যাঁ আমার সাইটে আছে, তাহলে তুমি খুঁজে বের করে নাও, তাহলে কোনো লাভ নেই। সো ইউজারকে সুযোগ দিতে হবে, তার সামনে নিয়ে আসতে হবে, যত পারেন তাকে ইজি করে তার সামনে নিয়ে আসেন, তাকে দেখান যে হ্যাঁ আমার আরেকটা পোস্ট আছে অনেক ভালো, এই ইন্টারনাল লিঙ্কের থ্রুতে গেলে তুমি পাবা। সো তাকে এটা বলেন, যদি তার ভালো লাগে ক্লিক করে হয়তো সে যেতে পারে, আর যদি যায় তাহলে বেনিফিট কি, আপনার আরো কিছু সময় বেশি সে আপনার সাইডে স্টে করলো, এটা আপনার সাইডের জন্য একটা ভালো জিনিস। সো এই ইন্টারনাল লিঙ্কিংটা মনে রাখবেন। আর এক্সটার্নাল লিঙ্কিংটা একটা কথা বলি, সেটা হচ্ছে এক্সটার্নাল লিঙ্কিং অ্যাকচুয়ালি আমরা তখনই করি যখন আমরা খুব বড় লেভেল কোনো অথরিটির সাইডের রেফারেন্স টানি। রেফারেন্স টানি বলতে গেলে কি, আপনি মনে করেন ব্রেন ক্যান্সার নিয়ে লিখছেন, ব্রেন ক্যান্সার নিয়ে লেখার সময় আপনার কোন এক ডাক্তারের একটা মতবাদ জানা আছে, একটা ডাক্তার একটা উক্তি দিয়েছে বা ডাক্তার একটা রেফারেন্স দিয়েছে, সেটা আপনার টানতে হয়েছে, দিতে হয়েছে, তাহলে আপনি যে সাইট থেকে ওটা পেলেন ওই সাইডের রেফারেন্সটা আপনাকে দিয়ে দিতে হবে, কারণ তাহলে তো আপনার না, ক্রেডিট তো আপনার না। তখন আপনার ওই ক্ষেত্রে দেখা গেল অনেক সময়
একটা ইন্টার এক্সটার্নাল লিঙ্কিং করতে হয়। আবার আরেকটা ওয়েতে এক্সটার্নাল লিঙ্কিং করি, সেটা হচ্ছে এরকম যে আমরা ধরেন মনে করেন এরকম বলছি যে ফুটবল খেলার রুলস রেগুলেশন সম্পর্কে আমরা কথা বলছি একটা আর্টিকেলের মধ্যে, সেখানে আপনি একটা ফুটবল দিয়ে বা ফিফা লিখছেন, ফিফা সম্পর্কে একটা কথা লিখছেন, ওইখানে আপনি ফিফা দিয়ে একটা ইন্টারনাল লিঙ্কিং এক্সটার্নাল লিঙ্কিং করেছেন, যেখানে ক্লিক করলে ফিফার উপরে ফিফার ওয়েবসাইট নিয়ে অফিসিয়াল ওয়েবসাইট নিয়ে যাচ্ছে। এটা হচ্ছে জাস্ট ইউজারকে হেল্প করতে যে তুমি এইটা সম্পর্কে জানতে চাচ্ছ, ওইখানে যাও। আর যদি এমন হয় যে আপনি মনে করেন এই বছরের 10টা বেস্ট মুভি সম্পর্কে একটা আর্টিকেল লিখছেন, এই বছরের টপ 10 মুভি সম্পর্কে আপনি লিখছেন, তো 10টা মুভি সম্পর্কে যখন লিখবেন আপনি মনে একটা লিঙ্ক করে দিয়েছেন এরকম যে 10টা মুভিরই ট্রেইলার দেখতে চাইলে তুমি প্রত্যেক 10টার জন্য 10টা ট্রেইলার দিয়ে দিয়েছেন, সাথে ক্লিক করলে তাদের ইউটিউবে নিয়ে যাচ্ছে। অথবা মনে করেন যে আপনার যে ওদের যে মুভির যে সাইট আছে বা মুভির যে সাইট অফিসিয়াল সাইটগুলো আছে ওইখানে তারা নিয়ে যাচ্ছে। এটা হচ্ছে ডিফারেন্ট। তবে এক্সটার্নাল লিঙ্কিং কম করা ভালো, বেশি এক্সটার্নাল লিঙ্কিং করা ঠিক না, কারণ এই অ্যাকচুয়ালি আমি চাই না আমার পেজ থেকে ভিজিটর বের হয়ে চলে যায়, এটা আমরা চাই না। বিষয়টা হচ্ছে এরকম, আমি একজনের কন্টেন্ট কপিও করলাম কিন্তু কোনো আসবে না, কারণ ওটা ইমেজ আসবে, স্ক্রিনটা ওইভাবে নেবেন না। আমি আবার বলছি এটা কিন্তু বেস্ট ওয়েতে চিন্তা করেন, ওইটাকে ইমেজ হিসেবে বানান, স্ক্রিনশট নিলে তো ওই জায়গায় যা আছে তাই আসলো, ওইটাকে সুন্দর করে নিজে লিখে একটা কাস্টমাইজ ইমেজ বানান, বানিয়ে তারপর ওটাকে দেন নিচে তার নামটা জাস্ট একটু ই করে দিয়ে দিলেন, হাইলাইট করে দিলেন। এটা হলো কি ডুপ্লিকেট হিসেবে কিছুই আসলো না, প্লাস ওটাকে একটা অ্যাঙ্কর টেক্সট হিসেবে ইউজ করতে পারছেন ভালো অন্য একটা কিওয়ার্ড। এই প্লেটের দিকে তাকায় লাভ নাই, মেইনলি চিন্তা করেন এটার মধ্যে যা দেয়া হচ্ছে এটা চিন্তা করেন। স্যার ওটা তো স্যার একটা টাইটেল হিসেবে স্যার কাজ করতেছে, সবার প্রথমে তো স্যার এটা নিয়ে দরকার। স্যার ইমেজ খাবো না। একটু নরমালি চিন্তা করেন, আমি যদি আপনাদের জন্য এই স্লাইডগুলা এইভাবে তৈরি না করে ইমেজ ছাড়া তৈরি করতে পারতাম না, কোনো বিষয় না, কারণ ইমেজটা এমন না দিতেই হবে আমার। আমি যদি এখানে এগুলো না দিতাম কোনো বিষয় না যে আমার ইমেজ দিতেই হবে, লেখা নরমাল আছে থাক। ইমেজটা কেন দেয়া? ইমেজটা এই জন্যই দেয়া, মনে করেন আমার ঘুম আসছে, হিমায়িত পড়তেছি, চোখটা বড় কি হলো, জাস্ট একটু অ্যাটেনশন গ্রাব করে। এইটা সেম আপনারা যখন আপনাদের আর্টিকেল দিবেন এই জিনিসটা মাথায় রাখবেন, ইমেজ ইউজারের এক্সট্রা অ্যাটেনশন নাই, এক্সট্রা অ্যাটেনশন তার ইমেজের প্রতি আসে। সো ইমেজ যদি আই ক্যাচি হয়, ইমেজ যদি ভালো হয়, দেন আপনার পেজে ইউজার কিছুক্ষণ স্টে করবে। সো কিওয়ার্ড স্টাফিং, এই কথাটা আপনারা অলরেডি আমার মনে হয় শুনছেন, আমি বলেছি আগে। কিওয়ার্ড স্টাফিংটা হচ্ছে ওই যে আমরা কিওয়ার্ড ডেনসিটি করেছিলাম, যে একই কিওয়ার্ড বারবার যদি আমরা ইউজ করে ফেলি, তো সেম কথা এটা, যে আপনি যদি একটা কিওয়ার্ডকে বারবার ইউজ করেন, সেম কিওয়ার্ড ফোকাস করেন, দেন ওটা হচ্ছে কিওয়ার্ড স্টাফিং পর্যায়ে যাবে, যেটা কিনা গুগল বর্তমানে খুব বেশি এইগুলো দেখে, কিওয়ার্ড স্টাফিং মোটেই পছন্দ করে না। কিওয়ার্ড স্টাফিং হলে সে আপনার সাইটকে প্যানালাইজ করতে পারে। তো ট্রাই করবেন এই কিওয়ার্ড স্টাফিং পূর্ণ যে কন্টেন্টগুলো হয়, এই কন্টেন্টগুলোকে থিন কন্টেন্ট বলে, মানে এই কন্টেন্টগুলো ভালো মানের কোনো কন্টেন্টের মধ্যে যায় না। থিন মানে এখানে চিকন পাতলা এটা না, জাস্ট পোর কন্টেন্ট। সো কিওয়ার্ড স্টাফিং করে কখনো কন্টেন্ট লিখতে হয় না। বিষয়টা এরকম, আমি একটা কন্টেন্ট লিখছি যেটার মধ্যে আমি এটা চিন্তা করছি যে আমি এলিয়েন এক্সিস্টেন্স নিয়ে লিখছি, ওকে ফাইন। এলিয়েন এক্সিস্টেন্স নিয়ে যখন আপনি লিখবেন, আপনি আপনার কন্টেন্টের মধ্যে যদি বারবার এলিয়েন এক্সিস্টেন্স এই কথাটা আনেন, তাহলে আপনি কিওয়ার্ড স্টাফিং করছেন, এটা ঠিক না। আপনি আনতে পারেন ওই যেটা বলেছিলাম যে একদম লেখার শুরুতে প্রথম লাইনের মধ্যে একবার আনলাম মেইন কিওয়ার্ডটা, তারপরে এলএসআই ইউজ করি, আদার্স কোনো অপশন ইউজ করি। যদি এলএসআই নাই থাকে, যে এলিয়েনের মানে এলএসআই কি দেবো, গোস্ট আর কি দেবো? সো এখন কথা হচ্ছে যদি না থাকে তাহলে এটাকে লং টেল হিসেবে ইউজ করেন, কিন্তু হুবহু ইউজ করা যাবে। সো কিওয়ার্ড স্টাফিংটা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস কন্টেন্ট অপটিমাইজেশনের ক্ষেত্রে, অবশ্যই এটার ভ্যালু দিবেন। কন্টেন্ট সিলোইং, এটা একটা টার্ম, কন্টেন্ট সিলোইং একটা টার্ম, এটা অ্যাকচুয়ালি বড় বড় সাইটের ক্ষেত্রে প্রযোজ্য। এটা আপনার আমার মতো ফিলোসফি সাইটের ক্ষেত্রে দরকার নাই, এই টার্মটা ফলো করাও হয় না, দেখাও হয় না। বড় বড় সাইটের ক্ষেত্রে বলতে গেলে কি, যেমন আপনার উইকিপিডিয়া, এইসব রকমের সাইটগুলো এইগুলো জিনিসগুলো খেয়াল করে। কন্টেন্ট সিলোইংটা অ্যাকচুয়াল যে বিষয়টা বোঝায় সেটা হচ্ছে আপনি আপনার সাইটে
ইন্টারনাল লিঙ্কিংটা কত ভালোভাবে করছেন, ইন্টারনাল লিঙ্কিংটা কত ভালোভাবে মানে বলতে গেলে কত ট্রাস্টেড ওয়েতে ফ্লো মেইনটেইন করে করছেন। আপনার সাইডে আপনি লেখা দিয়েছেন, লেখাটার মধ্যে কি ফোর্সফুলি একটা লিংকে বসানো দরকার বলে বসিয়েছেন, নাকি ওটা লেখার ফ্লোতেই আসছে বলে ইউজারের হেল্প হবে বলেই বসিয়েছেন? আপনার সাইডের মনে করেন আপনার সাইডের আপনি ওই যে মেনু করেন না, মেনু ক্রিয়েট করি না আমরা, প্রত্যেক সাইডে মেনু থাকে। অনেক সময় দেখা যায় যে মেনুর মধ্যে আমরা গেছি, যে ক্লিক করি কোথাও যায় না, হোম পেজে আছে, হোম পেজে বসে থাকে। তার কি মেনু বার আমি এখনো সিলেক্ট করি, জাস্ট দিয়ে আসছি, মেনু এখনো লিংক আপ করিনি। এইগুলো খুবই খারাপ, এগুলো এই যে কন্টেন্ট সিলিং এর পার্ট নষ্ট করে। এইখানে খেয়াল করেন, আমি যদি বলি কন্টেন্ট সিলিং এর কথা, ইন্স্যুরেন্স আমার মেইন নিশ। এইখানে এবার ডিভাইড করেছি এটা তিনটা, ট্রাভেল, কার, হেলথ, সবই তো ইন্স্যুরেন্স। আবার ট্রাভেল ইন্স্যুরেন্সকে তিন ভাগে ভাগ করেছি। এই যে পার্ট বাই পার্ট সুন্দরভাবে লিংকিংটা মেইনটেইন করে যাওয়া, এই জিনিসটা কি হচ্ছে কন্টেন্ট সিলিং বলা হয়। আপনি আপনার সাইডের ইন্টারনাল লিংকিং যেগুলো করছেন, কন্টেন্টের থ্রুতে হতে পারে বা আদার্স থ্রুতে হোক, এই জিনিসটা কত ভালোভাবে মেনটেন করছেন, এই জিনিসগুলোই হচ্ছে কন্টেন্ট সিলিং পার্টের মধ্যে দেখা হয়। এটা সাধারণত বড় বড় সাইডের ক্ষেত্রে আসে, ছোট সাইডের ক্ষেত্রে সাধারণত এই জিনিসটা এত বেশি ফোকাস হয় না, কারণ ওখানে কন্টেন্ট কমই থাকে, তো ইন্টারনাল লিংকিং এর প্রশ্নই কম আসে। কন্টেন্ট যদি বেশি না হয়, ইন্টারনাল লিংকিং বেশি আসবেও না, এটাই স্বাভাবিক। ইমেজ, আর আপনারা যারা কন্টেন্ট লেখার কথা চিন্তা করছেন, যদি পসিবল হয় ওই সাইডের আর কোনো কন্টেন্ট যদি ইন্টারনাল লিংকিং করা পসিবল হয় দেন করেন, যদি পসিবল হয়। যদি না হয় ছেদে পড়ে করেন না, আবার যে করা দরকার স্যার বলছে এটা করতে হবে, এটা করেন না আবার। আউটবাউন্ড লিংক করা যাবে? আউটবাউন্ড লিংক আমি সাজেস্ট করি না অ্যাকচুয়ালি, করলে করতে পারেন কিন্তু ওটা এখন দরকার নেই, আমাদের করেন না, সবই জানা। আচ্ছা, এবার আসি ইমেজ অপটিমাইজেশনের যে পার্টটা ছিল আমাদের। যেমন এখানে এই পুতুলটা না দিলেও আমার চলতো, ইমেজটা না দিলেও চলতো, কোনো প্রবলেম, এটা কোনো ইম্প্যাক্টই আপনার পড়তো না আপনার এই লেখার উপরে। লেখাটা কারণ আলাদা একটা বিষয়, কিন্তু দেওয়ার কারণে যা হয় একটু দেখতে ভালো লাগে। স্লাইড আমরা একটু দেখতে ভালো হলে পড়তে ইচ্ছা হয়, তা না হলে পড়তে ইচ্ছা হয় না, একদম বাস্তব কথা। স্লাইড যদি শুধুমাত্র লেখা হয়, ওই স্লাইডগুলো পড়তে ইন্টারেস্ট ফিল করি না। সো একটা ইমেজের ভ্যালু কিন্তু দেখেন, এটার সাথে এটা কোনো এমন না কোনো মিল আছে, কোনো একটা স্পেশাল কিছু বোঝাচ্ছে এটা দিয়া, যেমন কিওয়ার্ড স্টাফিং এর তাও তো মিল ছিল, এটা কোনো মিল দেখে কোনো ইমেজ না। তারপরেও এটা ভালো লাগছে কেন? অনলি আমার লেখাটার পাশে আছে একটা ইমেজ, দেখে মজা পাইছি, এই জন্য। এই দেখে মজা পাইছে বলে এই কাজ করেন না যে লেখা একটা দিয়েছেন, তার পাশে একজন মানে একজন অভিনেত্রীর সেরকম একটা ছবি দিয়ে দিলেন, দেখে মজা পাচ্ছে। তো দেখে তো মজা পাচ্ছে, ওইভাবে চিন্তা করেন না, আবার তাহলে কিন্তু টোটালি ডিফারেন্ট হয়ে গেল। আচ্ছা, ঠিক আছে। সো আমরা এখানে যদি কন্টেন্টের কথা চিন্তা করি, অনেক এক্সপার্টের কথা হচ্ছে এটা, তারা রেফার করে এটা যে আপনি পার 200-300 ওয়ার্ড বা 300-400 ওয়ার্ডের মধ্যে একটা ইমেজ ইউজ করেন। তার মানে আপনার কন্টেন্ট যদি 2000 ওয়ার্ডের হয়, আপনি 5টা ইমেজ বা 6টা ইমেজ ইউজ করতে পারেন। নরমালি এইভাবে আসে, নরমাল সেন্স চিন্তা করে। কিন্তু অ্যাকচুয়ালি না, এই কথাটার কোনো ভ্যালু নাই, কারণ আমার কন্টেন্ট লিখতে গেলে কয়টা ইমেজ লাগবে এটা তো আমি বুঝি। আর তার থেকে বড় বিষয় হচ্ছে আমার কন্টেন্ট লিখছি আমি 1000 ওয়ার্ডে, এখন যদি আমার ইউজারকে বোঝানোর জন্য ওই 1000 ওয়ার্ডের মধ্যে আমার 10টা ইমেজ আনতে হয়, সো আনতে হবে, কিচ্ছু করার নেই। ইউজার হেল্প হচ্ছে, ইউজার বুঝতে পারছে বা ইউজারের বুঝতে সুবিধা হচ্ছে। আর যদি এমন হয় 1000 ওয়ার্ডের মধ্যে আমি অনলি একটা ইমেজ দিতে পারি, যে এখানে অ্যাকচুয়ালি ইমেজ দেওয়ার দরকার নাই, জাস্ট একটা ইমেজ দিচ্ছি শুধুমাত্র দেওয়ার জন্য, মানে দরকার দেওয়ার একটা, এই জন্য। বিষয়টা এরকম যদি বলি, মনে করেন আপনি যদি যে রেসিপি টাইপের লেখা লেখেন কোনো কন্টেন্ট, তো রেসিপি টাইপের যে কন্টেন্টটা লিখবেন, ওইখানে কিন্তু আমার প্রত্যেকটা যে উপকরণ বা উপাদান আপনি ইউজ করবেন, প্রত্যেকটার জন্য কিন্তু আপনার আলাদা আলাদা ইমেজ চাইলে ইউজ করতে পারেন, যে আমাদের এই জিনিসটা এত লাগবে, বা মাংস এত লাগবে, কাঁচামরিচ এটা লাগবে, বা এইটা জিনিসটা এত লাগবে, এইভাবে পরিমাণ মতো দেখায় আপনি একটা ইমেজ দিতে পারেন চাইলে।
এটা কি হবে, ইউজারের হেল্প হতে পারে। অথবা মনে করেন আপনি একটা রান্নার প্রক্রিয়া বলছেন যে এই পরে এইটা, তো প্রত্যেকটা লেভেল পরে যে উপাদানটা তৈরি হচ্ছে ওইটা একটা স্ক্রিনশট নিয়ে আপনি দিতে পারেন যে এটা এক লেভেল 1, ধাপ 1 এটা, ধাপ 2 এটা, এইভাবে করে লাস্টে যে ফাইনালি একটা প্রোডাক্ট রেডি হবে। সো এই ক্ষেত্রে আপনার ইমেজ কিন্তু যতগুলো দরকার আপনি ইউজ করতে পারেন। এটা চিন্তা করে লাভ নাই যে না আমি বেশি ইমেজ ইউজ করলে বা যাবে না, বা রুলসে আছে এটা প্রত্যেক 300 ওয়ার্ডের মধ্যে একটা দিতেই হবে, এটা কোনো কথা না। স্যার বেশি ইয়ে করলে ফেসটা লোড হচ্ছে। আসি সময় দেয়। হাত চড়াই বললাম না, আগে যদি কাছে হাতের মধ্যে হাত দিয়ে দেন সমস্যা নেই। আচ্ছা আমার একটা question আছে। বলেন, কোশ্চেন আছে যখন। না, শেষ করে দিলাম। রান্না বান্না শেষ। আচ্ছা, সো ইমেজের বিষয় হচ্ছে এই, এখন কথা হচ্ছে যদি ইমেজ বেশি ইউজ করি আমরা, প্রবলেমটা কি আসে অ্যাকচুয়ালি। ইমেজ যদি বেশি ইউজ করা হয়, আপনার একটা সাইডে যদি ইমেজ বেশি ইউজ করে ফেলেন, এট ফার্স্ট যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে এটা আপনার সাইডের লোডিং স্পিড হ্যাম্পার করবে। কারণ আপনি জানেন একটা পেজের লোডিং স্পিড বলতে গেলে আপনার সাইজ যত বড় হয়ে যাবে ওটা লোড হতে তত বেশি সময় নেবে। আর সাধারণত ইমেজগুলো ইদানিং আমরা সবাই এইচডি ফরম্যাটটাই পছন্দ করি, মানে হাই ডেফিনিশন। তো হাই ডেফিনিশন যখন নিব ইমেজগুলা, ওই ইমেজগুলো স্পেস বেশি নিবে। সো এই জন্য একটু ঝামেলা হয়। ট্রাই করা উচিত ইমেজ আমরা যদি বেশি ইউজ করি, এই ক্ষেত্রে আমাদের একটু থার্ড পার্টির দিক থেকে হেল্প নেওয়া। সরি, থার্ড পার্টির দিকে হেল্প নেওয়া বলতে গেলে কি, এখানে একটা ওয়ে বলা হচ্ছে, দেখেন কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক সিডিএন। আপনারা ওয়ার্ডপ্রেসে যদি কেউ কখনো কাজ করে থাকেন, এটা এমনি নর্মালি বলছি না, ওয়ার্ডপ্রেসে যদি কেউ কখনো কাজ করে থাকে তখন এখানে দেখবেন ওয়ার্ডপ্রেসে প্লাগইন আছে, বিভিন্ন প্লাগইন আছে, সিডিএন ওরা বিভিন্ন আছে, প্লাগইন সার্ভিস আছে। যে এরা করে কি, এরা এই কন্টেন্টের এটা লোডিং স্পিডটা তাদের হোস্টিং থেকে শেয়ার করে ওইটা আপনার হোস্টিংকে লাইট করে দেয় যাতে এটা দ্রুত রান করে, এই হেল্পটা করে। যেটা কিনা আপনারা অনেক সময় ইউটিউবের ক্ষেত্রে দেখেছেন, ভিডিওর ক্ষেত্রে এমবেড করে প্রোডাক্ট আমার এখানে যে 2 জিবি স্পেসে একটা ভিডিও ওইখানে থাকে, কিন্তু যখন রান হয় কোনো সময় নেয় না, সাইড স্পিডে কোনো হ্যাম্পার করে না, এইভাবে করতে পারে না। আর সেকেন্ড যে জিনিসটা, এটা হচ্ছে এই ড্রব্যাকটা অ্যাকচুয়ালি অতটা আমার কাছে মনে হয় না। এটা হচ্ছে আপনার সাইডে মনে করেন অ্যাডসেন্স চালাচ্ছেন আপনি, গুগল অ্যাডসেন্স আছে, এবং অ্যাডসেন্সে তো আমরা ইমেজ আকারে অ্যাড শো করে, দেখেছেন তো আপনারা সবাই, ইমেজ আকারে অ্যাড পাশে শো করে বা উপরে শো করে, ফুটার সেকশনে শো করে। এখন কথা হচ্ছে এখানে এটা বলা হচ্ছে যে আপনার সাইডের ইমেজ যদি অনেক ভালো হয় তাহলে ওই অ্যাডের ইমেজের দিকে কেউ তাকাবে না। নরমালি যে বিষয়টা যদি এরকম বলি যে আপনার সাইডে আপনি মনে করেন অনেক সুন্দর সুন্দর হাই ডেফিনিশন ইমেজ ইউজ করেছেন, সো একটা পিপল কিন্তু পেজে আসলে কন্টেন্ট পড়ার আগে চোখ যায় ইমেজে। সো ইমেজ যদি ভালো হয় আপনার, তখন কিন্তু সে ওই পেজের এই যে পাশে সাইড বা রাইট কর্নারে যে কিছু অ্যাড দেয়া আছে ইমেজ দিয়ে, ওই ইমেজগুলোর দিকে তার চোখ কম যায়, তখন সে ওই ইমেজগুলোর দিকে একটু কম তাকায়। তার মানে কি হয়, সে তখন যেহেতু কম তাকাবে তার মানে আপনার অ্যাডে ক্লিক কম পড়বে, তার মানে আলটিমেটলি আপনার আর্নিং কম আসবে। সো এই জন্য বিষয়টা এরকম বলা হয় যে আপনি আবার এত ভালো ইমেজ দিলে আপনার সাইডের জন্য, যে জন্য কিনা আপনার অ্যাডে সমস্যা হতে পারে। অ্যাকচুয়ালি এটা আমার কাছে তো হেল্পফুল মনে হয় না। আমার মনে হয় যে না, কন্টেন্টকে আপনার রিচ করার জন্য আপনার যেটা করা উচিত করা দরকার, এর জন্য ইমেজ ভালো অবশ্যই দিতে হবে, তো দিতে হবে। এই নিয়ে এত চিন্তা করে লাভ নেই যে কি হবে কন্টেন্ট অ্যাডসেন্সের কথা ভেবে। আচ্ছা, ভিডিও বা মাল্টিমিডিয়া একটা ভিডিওর কথা হচ্ছে, এখন আমরা সবাই ভালো মানের কিছু সাইট যদি দেখেন, দেখবেন 2000 ওয়ার্ডের একটা আর্টিকেল লেখা আছে, ওইটা পড়তে গেলে আমাদের অনেক কষ্ট লাগে। 2000 ওয়ার্ড দেখলেই প্রথমে মন ভেঙে যায়, কোনো লাভ লেটার না যে মজা আছে পড়ি, পড়ে যাই। সো 2000 ওয়ার্ডের একটা আর্টিকেল পড়াটা কতটা বোরিং, এটা অ্যাকচুয়ালি যদি আপনার সেইভাবে, আপনি যদি পাঠক যদি সেই লেভেলের না হয়, অনেক আছে পড়ে মজা পায়, তাদের কথা ডিফারেন্ট। তো নর্মাল চিন্তা করলে 2000 ওয়ার্ডের আর্টিকেল দেখলেই আমাদের মাথা প্রথমে খারাপ হয়ে যায়, গরম হয়ে যায়। তখন যদি 2000 ওয়ার্ডের আর্টিকেলের নিচে আপনার যে একটা ভিডিও দেওয়া থাকে, 10 মিনিটের ভিডিও, সেম 2000 ওয়ার্ডে যে কথাটা বলেছে সেই কথাটাই সেখানে বলছে। সো আপনি কিন্তু চিন্তা করবেন এই পড়ে লাভ কি, ভিডিওটা চালাই, দেখি,
ও যা বলছে শুনে নি, শেষ ঝামেলা। সো এই জিনিসগুলো অনেক বেশি বর্তমানে চলছে। আপনি যে জিনিসটাকে ভিডিও মানে কন্টেন্ট হিসেবে দিচ্ছেন, ওরে একটা ভিডিও তৈরি করছে পাশাপাশি, এটা হবে কি পিপল এঙ্গেজমেন্ট প্রচুর বাড়ে। পিপল এঙ্গেজমেন্ট বাড়ে বলতে গেলে কি, ওই লেখাটা পড়তে তার আগ্রহ না জাগলেও ভিডিওটা দেখতে তার আগ্রহ হয়। ভিডিও দেখতে গেলে আমাদের কিছু লাগে না, ক্লিক করে বসে থাকলেই হচ্ছে, ভিডিও চলবে, আমি জাস্ট দেখছি। সো ভিডিওর অনেক অনেক গুরুত্ব। তবে এখন ভিডিও তৈরি করার ক্ষেত্রে কিছু নিয়ম আছে, এটা একটু বলি। যে সাধারণত দেখা যায় একটা ভিডিও যদি হাফ অ্যান আওয়ারের একটা ভিডিও হয়, ওই ভিডিও দেখতে আমার ইচ্ছা করে না অনেকে। আধা ঘন্টা ধরে বোরিং কথাবার্তা শোনা ভালো লাগে না, যেটা কিনা আমার ক্লাস ভিডিওগুলো। এক একটা ক্লাস ভিডিও আধা ঘন্টা কেন, 1-1.5 ঘন্টা পর্যন্ত ক্লাস ভিডিও আছে। তো প্রথমে যখন দেখবেন 1.5 ঘন্টা একটা ক্লাস ভিডিও, তখনই চিন্তা করবেন যে এই দেখতে গেলে ঘুমাবো 4-5 বারের ভিতরে, কোনো খোঁজ থাকবে না, কি হলো না, স্বাভাবিক। কালকে থেকে ট্রাই করতেছি একটা ভিডিও এসে মোবাইলে নিয়ে আসছি। আমি জানি কিন্তু হবে না, ঠিক আছে? কিন্তু চিন্তা করেন সেম ভাবে আমি যদি প্রত্যেকটা ভিডিওকে 5 মিনিট 10 মিনিট করে দিতাম, সবাই খুব মজা নিয়ে দেখবে। 10 মিনিটের সমস্যা কি, 5 মিনিটে দেখি, প্রবলেম। এক জায়গায় বসে 5 মিনিট সময় দিলাম। ভিডিওটা সাধারণত শর্ট ভিডিও সবাই আমরা পছন্দ করি। এর বড় একটা রিজন হচ্ছে আমরা অনেকেই মোবাইল থেকে এখন ইউজ করি। সো ব্যান্ডউইথের একটা বিষয় থাকে, মোবাইল এমবির একটা বিষয় থাকে। শর্ট ভিডিও হলে চিন্তা করি দ্রুত দেখা যাবে, কোনো ঝামেলা নাই, একটু ভিডিওটা দেখেই নিই। 2-4 মিনিটের ভিডিও সবাই পছন্দ করি। ফেসবুকে দেখেন 30 সেকেন্ড 35 সেকেন্ড 1 মিনিটের লেস দ্যান ভিডিওগুলো কোনো কথা নেই, দেখতে মিস দেই না, সবাই দেখি, মজা লাগে। এখন কথা হচ্ছে, তার মানে একটা নর্মাল সেন্সে চিন্তা করলে সেই সব ভিডিওগুলো বেশি ভিউ হয় যেসব ভিডিওগুলো টাইম কম, ছোট ভিডিও। এখন টিউটোরিয়ালের ক্ষেত্রে যদি চিন্তা করি, হ্যাঁ আমি পারতাম যে এই যেমন এখানে যে কয়টা পার্ট পড়ালাম ক্লাসে, যেমন আপনার কন্টেন্টের বিষয় গেল টাইটেল, তারপর মেটা, তারপর আপনার ইন্টারনাল লিঙ্কিং, কিওয়ার্ড স্টাফিং, আমি প্রত্যেকটার জন্য যদি আলাদা আলাদা করে দিই, তাহলে কি হচ্ছে, দেখা গেলো 30 সেকেন্ড 40 সেকেন্ড, ইভেন দেখা গেলো এমন 2-4 মিনিটের মধ্যে শেষ হয়ে গেল। কিন্তু 2-4 মিনিটের মধ্যে শেষ হলেই তো হবে না, এই সবগুলো তো আমার আবার সিরিয়াল করে সাজাইতে হবে, যে এইটা 1 নম্বর, এটা 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, তাহলে তো কোনটা শুরু কোনটা শেষ কেউ বুঝবেন না। যেমন আমার ভিডিও নিয়ে আমি রিসেন্ট পোস্টটা দেখেছেন কিনা জানি না, আমি কিছুদিন আগে 2 দিন আগে পোস্ট না কালকে পোস্ট দিয়েছি একটা ভিডিওগুলো প্লেলিস্ট দিয়া। সবাই অনেকে আমাকে অবজেকশনটা করে যে ভাই আপনার ভিডিও তো অনেক, কোনটা দিয়ে শুরু করব, কোনটা দিয়ে শেষ করব, বা কোনটা কখন করব, বা কোনটার পর কোনটা আসবে, এই জিনিসটা বুঝি না। এই জন্য ট্রাই করছি এবার একটা জাস্ট আপনাদের ক্লাসগুলো পুরা যা হবে পুরা ক্লাস বাই ক্লাস দেওয়ার জন্য। জানি না শেষ পর্যন্ত শেষ করতে পারবো কিনা, এর আগে মনে দেখছেন একটা শুরু করছিলাম, মাত্র 2টা ভিডিও দিয়ে আপ করে দিচ্ছি, আর পসিবল হয় না। তো দেখি আপনাদেরটা দিয়ে যদি হয়। সো ট্রাই করবেন ভিডিও শর্ট করতে। ভিডিওর মধ্যে কোনো রকমের ইররিলেভেন্ট কিছু আনবেন না। বলতে গেলে এরকম যে ভিডিও চলছে, ভিডিও চলাকালীন সময় আমি একটা মজার পিকচার দিয়ে দিলাম, ইউজার একটু মজা পাইল এই জন্য, কিন্তু এটা কোনো যুক্তিকতা নাই, এইরকম কিছু করবেন না। ভিডিও যেটা রিলেভেন্ট ভিডিও রাখবেন, কথাবার্তা দিয়ে হলেও কথাবার্তার মধ্যেই থাকবে ভিডিও। ভিডিও আপনার সাইডে দিলে আপনার সাইডের স্পিড অনেক হ্যাম্পার করবে, যদি সেটা আপনার সাইড থেকে লোড হয়, হিউজ সাইডের স্পিড নষ্ট করবে। তো এখন কথা হচ্ছে, যদি আমার ভিডিও আমার নিজের সাইট থেকে রান করে, মানে আমার হোস্টিং থেকে রান করে, তাহলে তো প্রবলেম, তাহলে তো সেটা আপনারা জানেন যে 5 MB একটা ভিডিও হলে ওইটা রান করতে একটু সময় লাগে। তো বেটার হচ্ছে অলওয়েজ থার্ড পার্টি ইউজ করা। থার্ড পার্টি বলতে গেলে ইউটিউবে যান। ইউটিউবে যে, কারণ অবশ্যই আমরা প্রত্যেকটা ওয়েবসাইটে একটা চ্যানেল মেইনটেইন করি, আমরা সোশ্যাল নেটওয়ার্ক হিসেবে একটা চ্যানেল তো মেইনটেইন করি ইউটিউবে। যেহেতু একটা চ্যানেল মেইনটেইন করেন, চ্যানেলেই ভিডিওটা দেন, জাস্ট এমবেড করেন। প্রত্যেকটা ভিডিও নিচে একটা এমবেড কোড থাকে, দেখেছেন তো? জাস্ট এমবেড কোডটা আপনার সাইডে বসিয়ে দেন, আপনার সাইড থেকে ভিডিও দেখবে, কিন্তু রান হবে এটা ইউটিউব থেকে। তার মানে বিষয়টা এরকম, কি একটা প্রবাদ কথা আছে না, হ্যাঁ হ্যাঁ এই টাইপের কথাবার্তা। আচ্ছা, সো
এখানে কিন্তু আপনার কোনো লস হচ্ছে না, বরং লাভ হচ্ছে, কারণ পাশাপাশি আপনার চ্যানেলের একটা মার্কেটিং হয়ে যাচ্ছে। সো এই জিনিসটা মাথায় রাখবেন, ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ বর্তমানে। এর পাশাপাশি বর্তমানে আরেকটা জিনিস আছে যেটা স্লাইডে নাই, একটু বলি তারপরও, পডকাস্ট। পডকাস্ট সম্পর্কে তো আইডিয়া কিছু হলেও আছে, অডিও ফিল্টার। তো এটা কিন্তু ইদানিং চলছে, কেন চলছে জানি না, চলছে ভাইরাল, মোটামুটি ভাইরাল হয়েছে জিনিসটা, চলছে। কারণ এখন অনেকে এরকম বিষয়টা এরকম বাসে যাচ্ছে, একটা মিউজিক ভিডিও না শুনে একটা লেকচার শুনি, অডিও শুনতেছি আমি, শুনলে হয়তো কোনো একটা আইডিয়া পাচ্ছি মোটামুটি। তো এই জিনিসটাও চলছে, আপনারা চাইলে এই জিনিসটা করতে পারেন যদি আপনাদের পডকাস্ট স্যার এফএম এর মতো শুনতে ভালো লাগে। হ্যাঁ। তো আপনারা চাইলে এটাও করতে পারেন, যে মনে করেন আমরা যেটা হয় যে আমরা ক্লাস একটা ভিডিও করছি, ক্লাস ভিডিও শুধুমাত্র অডিও দেবো, ভিডিও দেবো না, শুধু অডিও ভার্সনটা দিব, অডিও ভার্সনটা থাকবে। সো এইটা হচ্ছে আপনি এভাবে করলে করতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করে।